আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নোমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আচ্ছা, যৌথ মূলধনী কোম্পানিটা কি আসলে? এই জিনিসটা আমাদের প্রথমে একটু বুঝতে হবে। আমরা আমাদের দেশে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান দেখি। এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান, অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের কোম্পানি দেখি, প্রাইভেট কোম্পানি দেখি, পাবলিক কোম্পানি দেখি। তো আসলে কোম্পানিগুলি কিভাবে গঠিত হয় এবং কোম্পানিগুলি কিভাবে কাজ করে, এবং আমাদের এই অধ্যায়টা ম্যাথ বেসিস, এবং এই ম্যাথগুলি মূলত যৌথ মূলধনী কোম্পানির বাজারে শেয়ার ছেড়ে সেখান থেকে মূলধন সংগ্রহ করার যে প্রসেস তা নিয়ে। এখন আমরা প্রথমে একটু বুঝতে হবে যে আসলে যৌথ মূলধনী কোম্পানিটা কি, বা এই কোম্পানির মূলধন কেন এইভাবে সংগ্রহ করা হয়। এই জিনিসগুলি আমাদের একটু বোঝার প্রয়োজন। আর যদি অধ্যায় সম্বন্ধে যদি একটা ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে আমাদের অঙ্ক করার সময় কোনো কনফিউশন দাঁড়ায় না। দ্যাটস ওয়াই আমরা একটু প্রথমে ব্যাপারটা বুঝবো। একটা গল্প দিয়ে ব্যাপারটা আমরা শুরু করতে পারি। ধরো যে রাজুর একটা দারুণ একটা আইডিয়া আসছে, সে সোলার গাড়ি বানাবে, সে একটা কারখানা তৈরি করতে চায়। এখন এটার জন্য তার মোটামুটি 1 কোটি টাকা প্রয়োজন। সেই হিসাব নিকাশ করে দেখলে 1 কোটি টাকা হইলে সে এই কোম্পানিটা বা এই কারখানাটা সেট আপ দিতে পারে। সব মিলে দেখা গেল তার কাছে 10 লাখ টাকা আছে, বন্ধু বান্ধবের কাছে থেকে আরো মোটামুটি চাইটা আরো 10 লাখ টাকা নিল, 20 লাখ টাকা হইল। বাট তার আলটিমেট প্রয়োজন 1 কোটি টাকা। সে 80 লাখ টাকা কোথায় পাবে? তো সে বিভিন্ন জনের সাথে পরামর্শ করে দেখলো যে যদি সে একটা যৌথ মূলধনী কোম্পানি খুলতে পারে, বাংলাদেশের 1994 সালের আইন অনুযায়ী যৌথ মূলধনী কোম্পানি খোলার একটা বিধান আছে। যদি সে যৌথ মূলধনী কোম্পানি খুলতে পারে, তাহলে সেই 1 কোটি টাকা বাজার থেকে উঠানোর মতো তার একটা স্কোপ দাঁড়াবে। কিভাবে? যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে মূলধনটাকে অনেকগুলি অংশে ভাগ করা যায়। যেমন রাজু ডিসাইড করলো যে সে তার 1 কোটি টাকাকে টোটাল 1 লাখ ভাগে ভাগ করবে। ভাগ করলে প্রতি ভাগে পড়ে 100 টাকা। তো এই যে প্রতি ভাগে 100 টাকা করে পরে, এই ছোট এই অংশটা, এই 100 টাকার এই অংশটা হলো যে শেয়ার। অর্থাৎ একটা শেয়ারের দাম 100 টাকা। সে টোটাল তার যে 1 কোটি টাকা প্রয়োজন, এটার জন্য সে 1 লাখ শেয়ার নির্ধারণ করলো যে আমি 1 লাখ শেয়ারের মাধ্যমে 1 কোটি টাকা বাজার থেকে উঠাবো। তো তার আইডিয়াটা খুব ভালো কাজে দিল। সে পত্রিকার মাধ্যমে জানাইলো মানুষকে যে আমি অমুক কোম্পানির মালিক, অমুক কোম্পানিটা আমরা বাজারে শুরু করতে যাচ্ছি। এখন আপনারা 100 টাকা দেওয়ার মাধ্যমে কিন্তু আপনারা এই কোম্পানিটার মালিক হইতে পারেন। অর্থাৎ একটা শেয়ার কেনার মাধ্যমে আপনারা এই কোম্পানিটার মালিক হইতে পারেন। এখন যে যার সামর্থ্য অনুযায়ী যখন কোম্পানি বাজারে শেয়ার ছাড়লো, তারা শেয়ার কিনলো। কেউ 10টা কিনলো, কেউ 100টা কিনলো, কেউ 1000টা কিনলো। রাজু খুব সহজে তার 1 কোটি টাকা জোগাড় করে ফেললো। এখন এই যে ব্যাপারটা, এই যে রাজু যৌথ মূলধনী কোম্পানি গঠন করলো, সে বাজারে শেয়ার ছাড়লো, প্রতিটা শেয়ারের দাম 100 টাকা নির্ধারণ করলো, কেউ 10টা শেয়ার কিনলো, কেউ 100টা শেয়ার কিনলো। আলটিমেটলি রাজুর যেই 1 কোটি টাকার টার্গেট ছিল মূলধনের, সেটাও সে পেয়ে গেল। সে কোম্পানিটা সেট আপ করতে পারলো। এখন যারা এই কোম্পানির শেয়ার কিনছেন, একটা কিনেন, 10টা কিনেন, 100টা কিনেন, সবাই কোম্পানির শেয়ার হোল্ডার হইলেন। শেয়ার হোল্ডার পরে এখন কোম্পানিটা চালাবে কারা? কোম্পানিটা চালানোর প্রয়োজন আছে। তো এই জন্য যারা শেয়ার হোল্ডার হয়েছেন, যারা অর্থাৎ কোম্পানির মালিক হয়েছেন, কেউ একটা ভাগের মালিক, একটা শেয়ারের মালিক হয়েছেন, কেউ 10টা শেয়ারের মালিক হয়েছেন, কেউ 100টা শেয়ারের মালিক হয়েছেন, এরা সবাই মিলা এই যে আপনার একটা পরিচালনা বোর্ড তৈরি করলো, বোর্ড অফ ডিরেক্টরস তৈরি করলো। সেখানে রাজস্ব আরো কয়েকজনকে এই কোম্পানিটা পরিচালনা করার দায়িত্ব দিল। এখান থেকে আসলে আমরা কি কি পাইলাম, আমরা বিষয়টা একটু দেখি।
এখান থেকে আমরা যে বিষয়গুলি পাইছি সেটা হচ্ছে এই কোম্পানিটার একটা কৃত্রিম ব্যক্তিসত্তা দাঁড়াবে, অর্থাৎ কোম্পানিটার নাম হবে সোলার কার বিডি লিমিটেড। এই নামে কোম্পানিটা পরিচালিত হবে। কোম্পানি যদি কোনো জমি কিনে, কোম্পানি যদি ব্যাংক অ্যাকাউন্ট খুলে, কোম্পানি যদি অন্য কারো নামে মামলাও করতে চায়, তাহলে কোম্পানি এই নামে সোলার কার বিডি লিমিটেড নামে মামলা করতে পারবে। তার মানে তাদের যে এই যে যৌথ মূলধনী কোম্পানি তৈরি করলো, এটার একটা নিজস্ব ব্যক্তি সত্তা দাঁড়াইছে। যেন আমি আমার পরিচয় দিলাম, আমি মোহাম্মদ নোমান। আমি চাইলে আমার নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারি, আমার নামে জমি কিনতে পারি, আমি অন্য কারো নামে মামলা করতে পারি। এরকম আমার যে একটা ব্যক্তি সত্তা আছে, এরকম যৌথ মূলধনী কোম্পানির নিজস্ব একটা ব্যক্তি সত্তা দাঁড়ায়। তাহলে এই কোম্পানিটার নাম কি, বা আমার যেমন নাম নোমান, এই কোম্পানিটার নাম হচ্ছে সোলার কার বিডি লিমিটেড। এখন এইটার দায়টা সীমাবদ্ধ। দায় সীমাবদ্ধ কেমন? যেমন ধরেন আপনি 10 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা দিচ্ছেন। এখন এই কোম্পানিটা যদি ধস নামে, বা এই কোম্পানিটা যদি আলটিমেটলি বাজারে যদি দাঁড়াইতে না পারে, তাহলে যিনি 10 লাখ টাকা বিনিয়োগ করছেন ওনার পুরো 10 লাখ টাকাই লস। কারণ আপনি ধরেন একটা কোম্পানির একটা শেয়ার কিনছেন 100 টাকা দিয়ে, ধরেন এই সোলার কার লিমিটেডের একটা শেয়ার কিনলেন 100 টাকা দিয়ে। এখন এই কোম্পানিটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনার লস হইলো কত টাকা? 100 টাকা। কেউ 100 শেয়ার কিনলো, তাহলে 100 × 100 10,000, তাহলে তার লস হলো 10,000 টাকা। অর্থাৎ আপনার শেয়ার দ্বারা আপনার দায় সীমাবদ্ধ থাকবে। এই কোম্পানির কিন্তু আপনি আলটিমেটলি একজন মালিক, মালিক পক্ষের একজন, যেহেতু আপনার কাছে শেয়ার আছে। তাহলে এই কোম্পানিটা এগুলোর ক্ষেত্রে একক মালিকানা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনার দায়টা অনেক বেশি। কিন্তু যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে আপনি যে কোম্পানির শেয়ার হোল্ড করেন, যতটা শেয়ার হোল্ড করেন আপনার দায় ততটুকু। এখন এখানে দেখেন আপনি মালিক, আপনারা কি করলেন? আমরা আগের আগের জিনিসটাতে দেখলাম যে এখানে দেখছিলাম যে তারা এই যে কোম্পানি পরিচালনা করার জন্য বোর্ড অফ ডিরেক্টরস নামে একটা বোর্ড গঠন করছে, এখান থেকে কোম্পানিটা পরিচালিত হয়। তাহলে এখানে আমরা অনেকেই মালিক হতে পারি। যেমন এই কোম্পানির 1 লাখ শেয়ার, 1 লাখ যদি মানুষ যদি প্রতিজন একটা করে কিনে, তাহলে কিন্তু 1 লাখ মালিক। সবাই তার কোম্পানি পরিচালনা করবে না। তার মানে যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে মালিকানা এবং ব্যবস্থাপনাটা অলওয়েজ আলাদা থাকবে। চিরন্তন অস্তিত্ব। চলুন, চিরন্তন অস্তিত্বের বিষয়টা কি? এটা হচ্ছে, ধরেন আমি একজন শেয়ার হোল্ডার, আমি মারা গেলাম, তাহলে কোম্পানি বন্ধ হয়ে যাবে? না, কোম্পানি সচল থাকবে। আমার উত্তরাধিকারের কাছে আমার শেয়ারটা চলে যাবে। এভাবে যে এই যে রাজু এই কোম্পানিটা তৈরি করছেন, রাজু একসময় পৃথিবীতে থাকবে না। যেমন জেনারেল ইলেকট্রনিক্স কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু আমরা জানি যে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করছিলেন যিনি, ওনার ওনার কোম্পানি। তাহলে উনি কিন্তু পৃথিবীতে নাই, কিন্তু জেনারেল কোম্পানিটা আছে। এরকম আমরা এখন ফেসবুক দেখি বা গুগল দেখি, এই যে এদের যে মাদার কোম্পানিগুলি, বিল গেটসের যেমন মাইক্রোসফট কোম্পানি, বিল গেটস একটা সময় থাকবে না, কিন্তু মাইক্রোসফট কোম্পানি থাকবে। যারা শেয়ার হোল্ডার ওনারা এই কোম্পানিটার আলটিমেট মালিক হবেন। এই জন্য যৌথ মূলধনী কোম্পানির চিরন্তন অস্তিত্ব থাকে। কিন্তু ধরুন এক মালিকানা একটা প্রতিষ্ঠান, আপনার একটা মুদি দোকান আছে বা আপনার একটা হোটেল আছে, আপনি মারা গেলেন, আপনার উত্তরসূরি নেই, আলটিমেটলি হোটেলটা বন্ধ করে দিতে হচ্ছে। তো যৌথ মূলধনী কোম্পানিগুলি চিরন্তন অস্তিত্ব বিদ্যমান থাকে। আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার হইলাম। এখন আমরা একটু সংজ্ঞাটার দিকে, যে ওভারঅল সংজ্ঞাটার দিকে যদি একটু তাকাই, তাইলে যৌথ মূলধনী কোম্পানি বলতে আমরা কি বুঝলাম? যে কিছু সংখ্যক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বেচ্ছায় একত্রিত হয়ে যৌথভাবে মূলধন সরবরাহ করে, এই যে যৌথভাবে মূলধন সরবরাহ করে, এই যে যৌথভাবে মূলধন সরবরাহ করে, আমরা এই বিষয়টা একটু দেখলাম। সীমিত দায়ের ভিত্তিতে এই বিষয়টা আমরা বুঝলাম। প্রচলিত দেশের আইন অনুযায়ী, ওই যে 1994 সালের আইন অনুযায়ী কোম্পানিটা গঠিত হয়েছিল, রাজু কোম্পানিটা গঠন করছিল। এই যে দেশের প্রচলিত কোম্পানি আইনের আওতায় যে ব্যবসা গঠন করা হয় তাকে যৌথ মূলধনী কোম্পানি বলে। তাহলে যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে কি হইলো? যে কিছু সংখ্যক ব্যক্তি থাকবে, সেটা আমরা জানি যে প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে 2 জন থেকে 50 জন হয়, আর পাবলিক লিমিটেড ক্ষেত্রে আহ, সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। তাহলে এই কিছু ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে একত্রিত হয়ে যৌথভাবে মূলধন সরবরাহ করে সীমিত দায়ের ভিত্তিতে দেশের প্রচলিত আইন অনুযায়ী যে ব্যবসাটা গঠন করে, এটাই হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি। আচ্ছা, এটা আমরা দেখছিলাম যে এটা কৃত্রিম ব্যক্তি সত্তা বিশিষ্ট, এই ব্যাপারটা আমরা বুঝছিলাম, এবং এটা একটা চিরন্তন অস্তিত্ব থাকবে।
তাহলে যৌথ মূলধনী কোম্পানির বিষয়গুলি আমরা অনেকগুলি পয়েন্ট আমরা পাইলাম। এটা যৌথভাবে মূলধন সরবরাহ করা হয়, এটা দায় সীমাবদ্ধ, দেশের প্রচলিত আইন অনুযায়ী এটা তৈরি করতে হয়, এটার একটা কৃত্রিম ব্যক্তিসত্তা থাকে, এটা চিরন্তন একটা অস্তিত্ব থাকে, আর এটার মূলধনগুলি শেয়ার দ্বারা বিভক্ত থাকে। এটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং আমাদের মূল ম্যাথের জায়গাটা হচ্ছে এই শেয়ার নিয়ে, শেয়ার কিভাবে আমরা বাজারে ছাড়বো, শেয়ার থেকে আমরা কিভাবে টাকা কালেক্ট করব, আরও এখানে অনেকগুলি ফ্যাক্ট কাজ করে, আমরা স্টেপ বাই স্টেপ সে বিষয়গুলি একটু বুঝবো। আচ্ছা, এর সাথে এখন আমরা যদি এই যে শেয়ার আর আরো কিছু বিষয় আমরা একটু বুঝি, তাহলে শেয়ারের বিষয়টা আমরা বুঝলাম যে যৌথ মূলধনী কোম্পানির মোট মূলধনকে নির্দিষ্ট সমপরিমাণ মূল্যে কতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভক্ত করা হয়, এর প্রত্যেকটি এককে শেয়ার বলে। আমরা একটু আগে দেখছিলাম যে রাজুর কোম্পানির 1 কোটি টাকা প্রয়োজন, সে প্রতিটি 100 টাকা মূল্যের 1 লাখ শেয়ারে বিভক্ত হয়ে 1 কোটি টাকা বাজার থেকে উঠেছে। তাইলে এই যে ক্ষুদ্র একক, এই যে 100 টাকার একটা শেয়ার, এরকম কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভক্ত করে সে বাজার থেকে যে 1 কোটি টাকা উঠেছে, এই যে এইরকম প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র 100 টাকার যে শেয়ার একক, এই এককটাকে বলা হয় শেয়ার। আচ্ছা, এখন শেয়ার অনেক ধরনের হয়, মূলত আমরা মেইনলি দুইটা জিনিস আপাতত বুঝি, সেটা হচ্ছে সাধারণ শেয়ার আর অগ্রাধিকার শেয়ার। আমরা একটু আগে যে রাজু কোম্পানির জন্য যে বাজারে শেয়ার ছাড়লো এবং টাকা উঠাইলো, যে শেয়ারটা দেখলাম এটা ছিল সাধারণ শেয়ার, বা এটাকে ইকুইটি শেয়ার বা অর্ডিনারি শেয়ার বলে। অনেকগুলি কথা বলতে পারে, ইকুইটি শেয়ার বলা যায়, অর্ডিনারি শেয়ার বলা হয়। আচ্ছা, এটার একটু সুন্দর করে যদি আমরা সংজ্ঞাটা দেখি, সেই সংজ্ঞাটা হচ্ছে যে শেয়ারের মালিক পূর্ব নির্দিষ্ট হারে লভ্যাংশ পায় না, মূলধন ফেরত দেওয়ার ব্যাপারে বিশেষ অগ্রাধিকার ভোগ করে না, অগ্রাধিকারযুক্ত শেয়ারের মালিকদের লভ্যাংশ প্রদানের পর অবশিষ্ট যে মুনাফা থাকে তা হতে লভ্যাংশ পায়, তাকে সাধারণ শেয়ার বলে। অনেক জটিল করে বলছে, এত জটিল করে আমার বোঝার দরকার নেই। আমরা সাধারণভাবে যেটা বুঝছি যে কোম্পানির যারা মূল মালিক হন, যে শেয়ার কেনার মাধ্যমে কোম্পানির মূল মালিকদের মধ্যে অন্তর্ভুক্ত হন, ওইটাই হচ্ছে সাধারণ শেয়ার। এখন ধরুন আপনার কোম্পানির লাভ হয়েছে, তাহলে আপনি লভ্যাংশ পাবেন। আপনার কোম্পানির লস হয়েছে, তাহলে লভ্যাংশ পাবেন না। ঠিক আছে? আপনার কোম্পানি আপনার কোম্পানি অফ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনি মূলধন ফেরত পাইতেও পারেন, নাও পাইতে পারেন। কিছু অংশ হয়তো বা পাইতে পারেন, কিছু অংশ নাও পাইতে পারেন। এই যে এই বিষয়টা, অর্থাৎ আপনি যে মূল মালিকের একটা অংশ, অর্থাৎ যে শেয়ার কেনার মাধ্যমে আপনি কোম্পানির মূল মালিকের একটা অংশ হচ্ছেন, সেটা হচ্ছে আপনার, যে শেয়ারটা কেনার মাধ্যমে আপনি মূল মালিকের অংশ হচ্ছেন, সেটা হচ্ছে আপনার সাধারণ শেয়ার। আর অগ্রাধিকার শেয়ার কি? অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে এই শেয়ারের মালিকরা কোম্পানির আরেকটা শেয়ার ছাড়ে, আরেক ধরনের শেয়ার ছাড়ে, এগুলো হচ্ছে অগ্রাধিকার শেয়ার। কোম্পানি নিবন্ধিত হওয়ার সময়ও এই শেয়ারের কথা উল্লেখ রাখতে হয়। যেমন সাধারণ শেয়ারের ক্ষেত্রেও উল্লেখ রাখতে হয়। রাজুর কোম্পানির জন্য রাজুর 1 কোটি টাকা প্রয়োজন ছিল, রাজু কোম্পানি গঠন করার সময় যে আইনি প্রসেস আছে ওইখানে উল্লেখ করছিলেন যে আমি আমার কোম্পানির জন্য বাজার থেকে 1 কোটি টাকা উঠাবো। এই জন্য সে 100 টাকা মূল্যের 1 লাখ শেয়ারে বিভক্ত হয়ে টোটাল 1 কোটি টাকা উঠেছে। এখন কোম্পানি নিবন্ধিত হওয়ার সময় ওই কথাটা উল্লেখ করতে হয়, যদি কোম্পানি যদি অগ্রাধিকার শেয়ার বাজারে ছাড়ার কোনো প্ল্যান থাকে। অগ্রাধিকার শেয়ারের বিষয়টা হচ্ছে কি, অগ্রাধিকার শেয়ারের মালিকরা নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়, তাদের লভ্যাংশের হার নির্দিষ্ট। সাধারণ শেয়ার হোল্ডারদের লাভের হার কিন্তু নির্দিষ্ট না, বেশি লাভ হলে বেশি পাবে, কম লাভ হলে কম পাবে। কিন্তু অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা একটা পার্সেন্টেজ হারে লভ্যাংশ পায়, এর কমও পায় না, বেশিও পায় না। আবার হচ্ছে যে কোম্পানি যদি বিলুপ্ত হয় বা অবলম্বনকালে বা কোম্পানিটা যদি নিঃশেষ হয়ে যায়, ওইরকম সময় এই শেয়ার হোল্ডাররা যদি কোম্পানি থেকে কোনো কিছু ফেরত পায়, তাহলে এরা আগে পায়। তাহলে সাধারণ শেয়ার মালিকরা তাহলে কি পায়? ওই যে সাধারণ শেয়ার মালিকরা যদি কোম্পানি যদি বেশি লাভ করে তাহলে বেশি পাবে, কিন্তু এরা বেশি পাবে না। আবার হচ্ছে কোম্পানি পরিচালনার ক্ষেত্রে, কোম্পানি পরিচালনা করবে এই সাধারণ ইকুইটি শেয়ার হোল্ডারদের ভোটে, অর্থাৎ ওনারা যাদেরকে ভোট দিবেন ওনারাই হচ্ছে যে কোম্পানিটা পরিচালনা করতে পারবে। অগ্রাধিকার শেয়ারের মালিকদের কিন্তু এই রাইটটা নাই। বিষয়টা হচ্ছে এটা, যদি আমাদের ভিশনারি একটা কোম্পানি থাকে, কোম্পানিটাকে আমরা সামনে আগায় নিয়ে যাব, কোম্পানিটার ক্ষেত্রে আমরা প্ল্যান করব, আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব, ভিশনারি জায়গাগুলির জন্য যদি কাজ করে থাকি, তাহলে আমাদের জন্য মাস্ট বি ইকুইটি শেয়ার হোল্ডার হইতে হবে। আর যদি না, আমার নির্দিষ্ট আর একটা লভ্যাংশ পাইলেই হবে এবং আমার টাকার সেফটি চাই, এইসব বিষয়গুলো যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা অগ্রাধিকার শেয়ার কিনব।
বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, স্টকটা কি? স্টকটা হচ্ছে যেমন এই যে রাজুর কোম্পানির 1 লাখ শেয়ার ছিল, সে শেয়ার ধরুন সব শেয়ার বাজারে ছাড়ছে, পুরো শেয়ার বাজারে ছাড়ার পরে এখন কোম্পানি মনে করলো যে বাজারে আমরা এত শেয়ার রাখবো না, আমরা কি করব, আমাদের কিছু শেয়ার বাজার থেকে উঠাই ফেলবো। যখন কোম্পানি বাজারে বিদ্যমান শেয়ার, ওই কোম্পানির বাজারে বিদ্যমান শেয়ার থেকে কিছু শেয়ার বাজার থেকে উঠে নেয়, যে শেয়ারটা যতটুকু শেয়ার বাজার থেকে উঠে নেয় অতটুকু শেয়ারকে কোম্পানি স্টক বলে। অর্থাৎ কোম্পানি বাজারে ছাড়ার পরে যখন কোম্পানি আবার পুনরায় ওই বাজার থেকে শেয়ারটা কিনে নিজেদের কাছে রাখে, তখন এগুলাকে স্টক বলা হয়। আপাতত আমরা এইভাবে ব্যাপারটাকে বুঝে রাখি। ঋণপত্রটা কি? ঋণপত্র হচ্ছে যে ঋণ নেওয়া, সোজা হিসাব। এখন ঋণ নেওয়ার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি, ধরেন এই যে রাজুর কোম্পানি যে 1 কোটি টাকা দিয়ে নিবন্ধিত হইল, সে বাজারে 1 কোটি টাকা বাজার থেকে উঠাইলো, এখন দেখলো যে না, এই মূলধনের এত টাকা দিয়ে আমার হচ্ছে না, আমার আরো টাকার দরকার। এখন সে তো কোম্পানি গঠন করার সময় বলছে যে আমি 1 কোটি টাকা হইলে আমার চলবে, 1 কোটি টাকা দিয়ে সে নিবন্ধিত হয়েছে, এখন তো তার তো আরো টাকা লাগে। তার কোম্পানি দেখতেছে বাজারে ভালো বিক্রি হইতেছে, সে বাজারে ভালো ভালো সোলার প্যানেল বিক্রি করতে পারতেছে, তার আরো বেশি টাকা হইলে সে কোম্পানিটাকে আরো এক্সপান্ড করতে পারতেছে, আরো বেশি লাভ করতে পারবে। এখন তার তো আর মূলধন কালেক্ট করার কোনো জায়গা নেই, তখন সে কি করবে, তখন সে ঋণ গ্রহণ করবে। এই যে তখন এই যে ঋণ গ্রহণ করার জন্য কোম্পানি যে ঋণপত্রটা বাজারে ছাড়ে, ওইটাকে বলা হয় ঋণ গ্রহণ করার জন্য যে পত্র বাজারে ছাড়া হয়, এইটাকে বলা হয় ঋণপত্র, বা আরেকটা শব্দ আছে সেটাকে বলা হয় ডিবেঞ্চার। তাহলে আমরা মোটামুটি কোম্পানির এই যে শেয়ারের বিষয়টা বুঝলাম, শেয়ার ভিতরে সাধারণ শেয়ার অ্যান্ড অগ্রাধিকার শেয়ারের বিষয়টা বুঝলাম, স্টকের ব্যাপারটা বুঝলাম ছোট করে, অ্যান্ড ঋণপত্রটা বুঝলাম। এখন আমরা শেয়ার অ্যান্ড ঋণপত্রের ভিতরে ব্যাপারটা বুঝলাম যে শেয়ার সে হচ্ছে কোম্পানির মূলধনের অংশ, আর হচ্ছে ঋণপত্রটা হচ্ছে ঋণপত্র কোম্পানির ঋণের স্বীকৃতি, অর্থাৎ কোম্পানি যে ঋণ নেয়, ঋণের এগেনিস্টে যে পত্রটা দেয় সেটা হচ্ছে ঋণপত্র। আর কোম্পানি বাজার থেকে যে মূলধন সংগ্রহ করে, যে মূলধনের এগেনিস্টে থাকে আমাদের শেয়ার। আচ্ছা, আমরা এটা এতটুকু বুঝলাম যে শেয়ার হোল্ডাররা এই কোম্পানির মালিক, শেয়ার ক্রেতাগণ কোম্পানির মালিক, কিন্তু ঋণ যারা দিচ্ছেন ওনারা কখনোই কোম্পানির মালিক না, ওনারা ঋণদাতা। এভাবে আমরা একটু শেয়ার এবং ঋণপত্রের ব্যাপারগুলি আর একটু এখান থেকে পড়লে আমরা ইনশাল্লাহ বুঝে যাব, বা আমাদের বইতে যে পয়েন্টগুলি আছে এগুলো দেখলে আমরা বুঝে যাব। একইভাবে শেয়ার অ্যান্ড স্টক আমরা দেখছিলাম যে শেয়ার হচ্ছে যে শেয়ারের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আহ, আমরা এর আগে আলোচনা করছিলাম যে অনুমোদিত মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে বলা হয় শেয়ার। কিন্তু আমরা বাজার এই যে আহ, আমরা আমরা বাজারে যে শেয়ারগুলি ছাড়ছি, ওই শেয়ারগুলিকে যখন আবার পুনরায় আমরা বাজার থেকে উঠাই নিব বা কিনে নেই, এই ধরনের যতটুকু দেখা গেছে আমরা 50টা শেয়ার একবারে কিনছি, আবার কিছুদিন পর আবার 100 শেয়ার বাজার থেকে কিনে উঠাই নিছি, আবার কিছুদিন পরে আবার 200 শেয়ার বাজার থেকে কিনে উঠে নিছি। এভাবে যদি 100 শেয়ার আবার 50 শেয়ার বা 200 শেয়ার, এই যে একবারে 50 শেয়ার কিনছি, আবার 100 শেয়ার কিনছি, এই যে 200 শেয়ার কিনছি, এরকম প্রত্যেকটাকে বলা হয় একটা স্টক। যেমন 50টার স্টক, 100টার স্টক, 200টার স্টক। অর্থাৎ বাজার থেকে আমরা যে শেয়ারগুলি কিনে নিব ওগুলাকে বলা হবে আমাদের স্টক। এবার আমরা বাকি ব্যাপারগুলি আমরা দেখব। এখন দেখো, এই যে স্টকের মূল্য বা শেয়ারের মূল্য ওই যে আমরা কোম্পানি গঠন করার সময় যেমন রাজুর কোম্পানি বলছিল যে ওর প্রতিটা শেয়ারের মূল্য 100 টাকা, এইটাই হবে, এটার বাইরে কমে যাবে না। এখন স্টকের ভ্যালুটা তোমার, এখন দেখো তোমার বাজারটা, কোম্পানিটা খুব ভালো চলতেছে, এখন তোমার বাজারে যে তুমি যে 100 টাকার শেয়ারটা ছাড়ছো, এই 100 টাকার শেয়ারটা এখন বাজারে 300 টাকা চলতেছে, কারণ তোমার কোম্পানিটা খুব ভালো চলতেছে। এখন যখন যদি কোম্পানিটা যদি বাজার থেকে শেয়ার কিনতে চায়, তাহলে সে শেয়ারটা উঠাই ফেলতে চায়, তাহলে সে কত টাকা দিয়ে বাজার থেকে সে প্রতিটা শেয়ার কিনতে হবে? নিশ্চয়ই 300 টাকা করে কিনতে হবে। বাজারে তো 300 টাকা করে শেয়ারটা চলতেছে। এখন এই 50টা শেয়ার দিয়ে গেছে সে 300 টাকা করে কিনলো, আবার দেখেছে কোম্পানিটার অবস্থা একটু খারাপ হইলো, শেয়ারের দাম কমে গেল, শেয়ারের দাম কমে দেখা গেছে 150 টাকা হয়েছে। এখন কোম্পানি চিন্তা করলো যে না, আমরা বাজার থেকে আরো 100টা শেয়ার কিনে ফেলবো। এখন বাজারে শেয়ারের দাম 150 টাকা করে, তখন আবার সে কি করলো, 150 টাকা করে বাজার থেকে আবার 100 শেয়ার উঠে। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস বুঝলাম যে স্টকের ভ্যালু কখনো সেম থাকে না, বাজার মূল্যের উপর এটা ডিপেন্ড করে। আচ্ছা, এরকম বিষয়, মূল বিষয়গুলি এগুলাই আমরা শেয়ার অ্যান্ড স্টকের বিষয়গুলি আমরা পড়লে, এই আমি যে কনসেপ্ট দিলাম এই কনসেপ্টের উপরে পড়বা, তাহলে দেখবা যে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আসো, এই যে আমরা বাজারে শেয়ার ছাড়বো,
বাজারে যে শেয়ারটা ছাড়বো, এই শেয়ারটা ছাড়ার অনেকগুলি স্টেপ আছে। কিভাবে স্টেপটা আছে একটু আমরা দেখি। বাজারে শেয়ার যখন ছাড়ি তখন এটা তিনভাবে ছাড়া যায়: সমহারে শেয়ার ইস্যু, অধিহারে শেয়ার ইস্যু অ্যান্ড অবহারে শেয়ার ইস্যু। সমহারে শেয়ার ইস্যুর ব্যাপারটা কি? আমরা যখন বাজারে শেয়ারটা ছাড়বো, যখন পত্রিকায় বিজ্ঞাপন দিব যে আমরা অমুক কোম্পানি, আমাদের আমরা এতটা শেয়ার নিয়ে নিবন্ধিত এবং আমাদের প্রতি শেয়ারের মূল্য এত টাকা, ধরো এই যে 100 টাকা, আমরা বর্তমানে বাজারে 50,000 শেয়ার ছাড়তে চাই। আপনারা যারা যারা শেয়ার কিনবেন তারা ব্যাংকে টাকা জমা দিতে পারেন, অমুক অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারেন। অর্থাৎ কোম্পানি একটা অ্যাকাউন্ট দিবে, সেই অ্যাকাউন্টে টাকা জমা দিবে, আর যে যতটা শেয়ার কিনবে ততটার এগেনস্টে টাকা জমা দিবে। সেটা সে উল্লেখ করে দিবে ব্যাংকে টাকা জমা দেওয়ার সময়। এখন ধরো এই যে কোম্পানির 100 টাকার শেয়ার সে বাজারে 100 টাকায় ছাড়ছে, তার মানে কোম্পানি যেই দামে শেয়ার দ্বারা নিবন্ধিত সেই দামেই সে বাজারে ছাড়ছে। এটাকে বলা হয় সমহারে শেয়ার ইস্যু। এখন অধিহারে শেয়ার ইস্যুটা কি? ধরো তোমার কোম্পানির ভালো একটা সুনাম বা তোমার আরো কিছু অঙ্গ প্রতিষ্ঠান আছে, ধরো বাংলাদেশের স্কয়ার কোম্পানি লিমিটেড বা বসুন্ধরা কোম্পানি লিমিটেড বা ধরো যমুনা কোম্পানি লিমিটেড। এরা ধরো বাজারে কোনো একটা নতুন একটা ইন্ডাস্ট্রি দিল, সেই ইন্ডাস্ট্রিটা তারা আলাদা একটা নামে তারা গঠন করলো। এখন ধরো স্কয়ার কোম্পানির খুব ভালো রেপুটেশন আছে, আমরা জানি যে স্কয়ার কোম্পানি বাজারে যে প্রোডাক্টটা নিয়ে আসে তারা মানসম্মত একটা প্রোডাক্ট বাজারে আনার চেষ্টা করে, তাদের রেপুটেশন আছে। এখন তারা আলাদা একটা কোম্পানি তৈরি করছে, সেই কোম্পানির শেয়ার বাজারে ছাড়ছে, তার আমরা ধরে নিতে পারি যে কোম্পানিটা ভালো চলতে পারে, বা কোম্পানিরও কনফিডেন্স আছে যে আমাদের শেয়ারটা বাজারে ছাড়া মাত্রই কি মানুষ কেনার জন্য বসে থাকবে বা কেনার জন্য লাইন ধরবে। তখন সে 100 টাকার শেয়ার বললো যে না, আমি 100 টাকার শেয়ার 100 টাকায় বিক্রি করবো না, আমি কি করবো 105 টাকা করে বিক্রি করবো। আমার শেয়ারের দাম কিন্তু 100 টাকা, কিন্তু আমি বাজারে ছাড়বো 105 টাকা করে। তাহলে এই যে আমি 100 টাকার জায়গায় তার থেকে 105 টাকা নিলাম, 5 টাকা বেশি নিলাম, এই বেশি 5 টাকাই হচ্ছে অধিহার। এটাকে শেয়ার অধিহার বলা হয়। ঠিক আছে, এটা আমরা যখন হিসাব করব, এটা এটা একটা মূলধন জাতীয় আয় হিসাবে ধরা হয়, এবং এটা আর্থিক অবস্থার বিবরণীতে এটা শেয়ার হোল্ডারদের সত্য দায়ের পাশে দেখানো হয়। ঠিক আছে, অর্থাৎ দায়ের পাশে দেখানো হয়, মালিকানা সত্য দায়ের পাশে দেখানো হয়, সোজা হিসাব হচ্ছে এটা শেয়ার অধিহারটা। এটা কারণটা কি? এটা কারণটা হচ্ছে যে তুমি বাজার থেকে যে 5 টাকা করে বেশি নিছো, এটা হচ্ছে যে তোমার ওয়ান কাইন্ড অফ সঞ্চিতি বা উদ্ধৃত্ত। তো আমরা জানি যে সঞ্চিত উদ্ধৃত মালিকের কোনো অংশ এটা অলওয়েজ দায়ের সাইডে আসে, মালিকানা সত্ত্বের সাইডে আসে। এটা মালিকরা এই দিন শেষে ভোগ করে যে 5 টাকা বেশি নিলাম। আচ্ছা, এবার আসো অবহারের ব্যাপার। এখন ধরো তুমি একটা নতুন কোম্পানি, তোমার আর কোনো পরিচিতি নাই, কোনো কিছু নাই, এখন তুমি বাজারে শেয়ার ছাড়লে এই কোম্পানির শেয়ার কিনতেও পারে, নাও কিনতে পারে, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। দেখো তুমি কি করলা, তুমি তোমার সিকিউরিটির জন্য যে বাজার থেকে আমরা যাতে কাঙ্ক্ষিত টাকাটা উঠে নিয়ে আসতে পারি মূলধন হিসাবে, এর জন্য তুমি কি করলে 100 টাকার শেয়ারটাকে তুমি, শেয়ারের দাম 100 টাকায়, তুমি নিবন্ধিত হয়েছে 100 টাকার দাম দিয়ে, কিন্তু তুমি বাজারে ছাড়ছো এটা 90 টাকা করে, যাতে তোমার টাকাটা আসে। তাহলে এই যে তুমি 10 টাকা করে বাজার থেকে কম নিছো, এইটাই হচ্ছে শেয়ার অবহার। এটাকে একটা মূলধন জাতীয় ক্ষতি হিসাবে দেখানো হয়। এটা একটা মূলধন জাতীয় ক্ষতি। আমরা পরবর্তীতে ব্যবসা লাভ করে তখন ওই লাভের একটা অংশ দ্বারা এই মূলধন জাতীয় ক্ষতিটা পোষানোর চেষ্টা করি। এটাকে অসমন্বিত ব্যয় হিসাবে দেখানো হয়, এবং এটা আর্থিক অবস্থার বিপরীতে সম্পত্তির পাশে দেখানো হয়। আর এখানে কোম্পানি আইন অনুযায়ী একটা কথা আছে, কোম্পানি আইন অনুযায়ী অবহারের পরিমাণ শতকরা 10 টাকার বেশি হতে পারবে না। অর্থাৎ তোমার কোম্পানি যদি 100 টাকার হয়, তুমি 10 টাকার বেশি ছাড় দিতে পারবে না। তার মানে সর্বোচ্চ তুমি 90 টাকা নিতে, মানে সর্বনিম্ন তুমি 90 টাকা নিতে পারবে, এর নিচে কিন্তু নিতে পারবে না। এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, তাহলে আমরা তিনটা জিনিস দেখলাম, একটা হচ্ছে সমহারের শেয়ার ইস্যু, আরেকটা হচ্ছে অধিহারের শেয়ার ইস্যু, আরেকটা হচ্ছে অবহারের শেয়ার ইস্যু। এরপরে আমরা মোটামুটি কনসেপ্ট পাইলাম, এইবার আসো আমরা একটু ম্যাথে যাই। ঠিক আছে, আমরা ম্যাথগুলি কিভাবে করবো আমরা একটু সেই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। আমাদের ম্যাথে সাধারণত তিনটা জিনিস চাই।
আরো ক্যালকুলেশন চাইতে পারে। মোটা দাগে তিনটা জিনিস চাই, একটা হচ্ছে জাবেদা চাই, আর একটা হচ্ছে যে আমরা যে বাজারে শেয়ার ইস্যু করব, শেয়ার থেকে টাকা আসবে, আহ, তারপরে সেটাকে আমরা মূলধনে স্থানান্তর করব, এই যাবতীয় ব্যাপারগুলিকে নিয়ে আমাদের সাধারণত জাবেদা চাই, খতিয়ান চাই, আর আর্থিক অবস্থার বিবরণীতে এগুলো আমরা কিভাবে উপস্থাপন করব সেই জিনিসটা চাই। এই অধ্যায়ে মূলত এই অধ্যায় থেকে বোর্ডে আমাদের কোশ্চেন যেগুলো আসে এগুলা মূলত এই ধাঁচের, যে জাবেদা চাইবে, খতিয়ান চাইবে, আর আর্থিক অবস্থার বিবরণীতে এটাকে আমরা কিভাবে উপস্থাপন করি সেই জিনিসটা চাইবে। তাহলে আমরা প্রথমে এই প্রশ্নটা একটু পড়ি। এই প্রশ্নটার আলোকে আমরা জাবেদা করব, খতিয়ান করব এন্ড আর্থিক অবস্থার বিবরণীটা করব। এখানে কি বলছে? দেশ বাংলা লিমিটেড প্রতিটি 100 টাকা মূল্যের 50,000 শেয়ারে বিভক্ত 5 লাখ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত। মানে কোম্পানির, দেখো এখানে একটু খেয়াল করো, তার কোম্পানির প্রতিটা শেয়ারের মূল্য হচ্ছে 100 টাকা। কোম্পানি 50,000 শেয়ার নিয়ে নিবন্ধিত হয়েছে, তাহলে প্রতিটা 100 টাকা করে হলে 50,000 শেয়ারের দাম 50 লাখ টাকা হয়। তার মানে কোম্পানির অনুমোদিত মূলধন হচ্ছে 50 লাখ টাকা। যেমন আমরা রাজুর কোম্পানিতে কি দেখছিলাম, যে ওর 1 কোটি টাকা প্রয়োজন, ও প্রতিটা শেয়ারের দাম ধরছে 100 টাকা, তাহলে ওর 1 লাখ শেয়ার, এই বিষয়টা আমরা খেয়াল করছিলাম। এখানেও দেখো সেম অবস্থা, এই কোম্পানিটা 50,000 শেয়ার, প্রতিটা শেয়ারের দাম 100 টাকা, তাহলে তার টোটাল অনুমোদিত মূলধনটা হচ্ছে 50 লাখ টাকা। আচ্ছা, এখন এই কোম্পানি, দেখো এখানে কি বলছে, কোম্পানি এর সমস্ত শেয়ার সমমূল্যে ইস্যুর জন্য পত্রিকা বিজ্ঞাপন প্রচার করে। সমস্ত শেয়ার কিন্তু, তার মানে তার 50,000 শেয়ারে 50,000 শেয়ারই বাজারে বিক্রির জন্য সে বিজ্ঞাপন দিচ্ছে পত্রিকায়। বিজ্ঞাপন দেওয়ার এবং সমমূল্যে ওই 100 টাকা শেয়ার 100 টাকায় বিক্রি করবে। তার মানে কি, আমরা এই যে সমহারে শেয়ার ইস্যু একটু আগে দেখে আসছিলাম, সমহারে শেয়ার ইস্যু অর্থাৎ 100 টাকা শেয়ারে সে 100 টাকায় বাজারে বিজ্ঞাপন বিক্রির জন্য বাজারে বিজ্ঞাপন দিচ্ছে, সে 50,000 শেয়ার 50,000 শেয়ারই বাজারে বিক্রি করবে। এরপরে 40,000 শেয়ারের জন্য আবেদনপত্র জমা হয়, তাইলে এবং কোম্পানি যথাসময়ে শেয়ারগুলি বিলি করে। তাহলে একটু খেয়াল করো, সে বাজারে বিজ্ঞাপন দিছে 50,000 শেয়ার ইস্যু বিক্রির জন্য, সে টোটাল আবেদন পাইছে 40,000 শেয়ারের। আবেদনটা কেমনে পাইছে? আবেদনটা পাইছে যখন বাজারে বিজ্ঞাপন দিছে যে ভাই, আমি দেশ বাংলা লিমিটেড কোম্পানি, আমি 50,000 শেয়ার আছে আমার, 50,000 শেয়ার, প্রতিটা শেয়ার 100 টাকা করে, মোট 50 লাখ টাকা অনুমোদিত মূলধন নিয়ে গঠিত হয়েছি। আমি বর্তমান বাজারে 50,000 শেয়ারই বিক্রি করতে চাই। তখন মানুষ কি করলো? মানুষ ধরো কেউ, যে আমরা রাজুর কোম্পানির ক্ষেত্রে দেখছিলাম, কেউ 10টা শেয়ার কিনছে, কেউ 100 শেয়ার কিনছে, কেউ 1,000 শেয়ার কিনছে, এভাবে কিনতে কিনতে মানুষ যখন জানছে টোটাল 40,000 শেয়ারের বাজার থেকে আবেদন পেয়েছে। আবেদনটা কিভাবে হয়েছে? আবেদনটা হয়েছে মানুষ ব্যাংকে টাকা জমা দিছে, কেউ 10টা শেয়ারের জন্য টাকা জমা দিছে, কেউ 100 শেয়ারের জন্য জমা দিছে, কেউ 1,000 শেয়ারের জন্য জমা দিছে। এবার তারা টোটাল 40,000 শেয়ারের জন্য আবেদন পেয়েছে। তারপরে যেহেতু আর বেশি পায় নাই, তাহলে কোম্পানি যেটা পাইছে ওইটার ওই শেয়ারগুলি যথাসময়ে বিলি করে দিছে। তাহলে এখন আমরা আমাদের ম্যাথটা করব। তাহলে জাবেদাগুলি কি হবে, আমরা একটু জাবেদাগুলি দেখি। আমাদের প্রথম কাজ হচ্ছে জাবেদাটা করা। আমি এখানে জাবেদার অ্যাকচুয়াল ঘরটা করব না, ঠিক আছে? আমি মূল জাবেদাটা করব, মূল জাবেদাটা করব। কাইন্ডলি আমি ঘরটা করব না, এটা নিয়ে কেউ আহ, ইয়ে করবো না। আমি, তোমরা নিশ্চয়ই জাবেদার ঘর করতে পারো, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার আসো এটা নিয়ে। আর হচ্ছে যে ঘরের ফর্মালিটিসগুলি কি সেটাও তোমরা জানো, আমি ঘরটা করলাম না। আমি মূল ম্যাথটা একটু বোঝানোর চেষ্টা করি। আমরা 1 নম্বরে দেখো, আমরা ফার্স্ট অফ অল ব্যাংকে টাকা জমা পাইছি, বিষয়টা হচ্ছে এটা, হ্যাঁ? ব্যাংকে টাকা জমা পাইছি, আমরা একটু ব্যাংকে টাকাটা যেহেতু জমা পাইছি এটার জন্য প্রথমে জাবেদাটা দিব, ঠিক আছে? জাবেদার ব্যাপারটা, তাইলে আমরা যখন ব্যাংকে টাকাটা জমা পাইছি, তাহলে ব্যাংকে যখন আমার টাকা আসছে তখন কি হয়েছে? আমার ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট হয়েছে। আচ্ছা, আমরা টোটাল কত শেয়ারের টাকা আমাদের কাছে আবেদন আসছে? 40,000 শেয়ার। প্রতিটা শেয়ার আমার কত টাকা করে? 100 টাকা করে। তাইলে আমি টোটাল ব্যাংকে কত টাকা জমা পাইছি? 40,000 ইন্টু 100, তাহলে কত হইলো? 40 লাখ, ঠিক আছে? 40 লাখ টাকার আমরা হিসাবটা পাইছি। তাহলে আমরা এখানে এখানে আমরা লিখি যে 40 লাখ।
টাকা আমার ডেবিট হলো। এখন আমরা ক্রেডিট করব কাকে? এখন এখানে ক্রেডিটটা আমরা কাকে দেখাবো? আপাতত ব্যাংকে যখন আমরা টাকাটা পাইছি তখন আমরা শেয়ার আবেদনের মাধ্যমে, যেহেতু ব্যাংকে টাকাটা আসছে, আমরা এখানে লিখবো যে শেয়ার আবেদন হিসাব। ক্রেডিট করব আমরা আপাতত শেয়ার আবেদন হিসাবকে। এরপরে যখন আমরা মূলধনে নিব তখন আমরা এই শেয়ার আবেদন হিসাবটাকে আবার ডেবিট করে দিব। তাহলে শেয়ার আবেদন হিসাব আমরা একবার ক্রেডিট করলাম আপাতত। এরপরে আমরা যখন মূলধনে স্থানান্তর করব তখন এটাকে যখন আবার ডেবিট করে দিব তখন এই ক্রেডিট টাকা ডেবিট টাকাটা সমান হয়ে এই হিসাবটা নাই হয়ে যাবে। ঠিক আছে? ওকে। আর এখানে আমি ব্যাখ্যাটা লিখবো? ব্যাখ্যাটা আমি লিখলাম না। ব্যাখ্যাটা তোমরা ব্যাখ্যা কিভাবে লিখতে হয় সেটা নিশ্চয় এতদিনে জানো। আমি আর এই ব্যাখ্যা লিখে সময় নষ্ট করলাম না। এখানে ব্যাখ্যা কি হবে আমরা একটু মুখে বলে দিই। সেটা হচ্ছে যে প্রতিটি 100 টাকা করে 40,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। এটা লিখে দিলে আমাদের ব্যাখ্যার কাজটা হয়ে যায়। ওকে, তাহলে আমাদের 1 নাম্বার জাবেদাটা শেষ, আমরা ব্যাংকে টাকাটা পাইছি। এখন নাম্বার 2 আমাদের কাজ কি? নাম্বার 2 কাজটা হচ্ছে আমরা এই টাকাটা আমাদের আলটিমেটলি মূলধন কালেকশন করার জন্যই কিন্তু আমরা বাজারে শেয়ারটা ছাড়ছি এবং সেটার এগেনিস্টেই আমাদের এই ব্যাংকে টাকাটা আসছে। ঠিক আছে? তাহলে আমরা এখন এই টাকাটাকে আমাদের শেয়ার মূলধনে নিয়ে যাব। শেয়ার মূলধনে নিয়ে যাব কিভাবে? এখন দেখো, একটু আগে আমি বলছিলাম যে আপাতত আমরা এখানে ক্রেডিট করছি কাকে? শেয়ার আবেদন হিসাবটাকে ক্রেডিট করছি। এখন এই টাকাটাকে যখন আমি মূলধনে নিয়ে যাব তখন এই শেয়ার আবেদন হিসাবটাকে আমি ডেবিট করে দিব 40 লাখ টাকাকে আমি ডেবিট করে দিব অ্যান্ড আমরা শেয়ার মূলধন হিসাবটাকে ক্রেডিট করব। ঠিক আছে, তাহলে আমাদের আর এখানে কোনো কাজ নাই। আমরা নিশ্চয়ই এই দুটা পয়েন্ট বুঝছি। আমি আবার বলি বিষয়টা, যেহেতু মানুষ যখন শেয়ার কিনবে, আবেদন করবে, আবেদন করার মাধ্যম হচ্ছে তারা ব্যাংকে টাকা জমা, শেয়ার যে যতটা শেয়ার কিনবে সে ততটা শেয়ারের এগেনিস্টে ব্যাংকে টাকা জমা দেওয়ার মাধ্যমে আবেদন করবে। তাহলে আমরা 40,000 শেয়ারের আবেদন পাইছি, কথাটার মানে হচ্ছে ব্যাংকে আমরা 40,000 শেয়ারের টাকা পাইছি। তাহলে এটার জন্য আমাদের ব্যাংক হিসাবটা ডেবিট হয়েছে 40, এই যে টোটাল 40 লাখ টাকা, 40,000 শেয়ার, প্রতিটা 100 টাকা করে, টোটাল 40 লাখ টাকা। আর আমরা এটার এগেনিস্টে আপাতত শেয়ার আবেদন হিসাবটাকে ক্রেডিট করে রাখলাম 40 লাখ টাকা। এরপরে আমরা যখন মূলধনে স্থানান্তর করব তখন এখানে আমাদের শেয়ার আবেদন হিসাবটাকে ডেবিট করে দিয়ে আমরা শেয়ার মূলধন হিসাবটাকে ক্রেডিট করে দিব। এখন তোমরা একটা কোশ্চেন করতে পারো, সেটা হচ্ছে এখানে আমরা একবারই তো লিখে ফেলতে পারতাম যে ব্যাংক হিসাবটাকে ডেবিট করতে পারতাম অ্যান্ড শেয়ার মূলধন হিসাবটাকে ক্রেডিট করতে পারতাম। হ্যাঁ, আমরা পারতাম, কিন্তু এখানে অনেকগুলা হিসাব থাকে। যেমন একটু আগে দেখছিলাম যে শেয়ার অবহার, শেয়ার অধিহারের একটা ফ্যাক্ট আছে, এখানে একটা হিসাব থাকতে পারে। আবার ধরো এই যে কোম্পানিটার ক্ষেত্রে 50,000 শেয়ার তারা বাজারে ছাড়ার জন্য তারা বিজ্ঞপ্তি দিছে, ধরো 60,000 শেয়ারের আবেদন আসলো, তখন তোমার কাছে 10,000 শেয়ারের আবেদন বেশি আসছে না? এই টাকাটা কি তুমি রাখতে পারবা? এই টাকাটা তো তুমি রাখতে পারবা না। তুমি কি করতে হবে? এই টাকাটা তাদেরকে ফেরত দিতে হবে। তাহলে এই এই যে দেখো, এখানে অনেকগুলি সমন্বয় থাকতে পারে ব্যাংক হিসাবের। এই যে এই যে ব্যাংকে টাকাটা আসছে, এখানে অনেকগুলি সমন্বয় থাকতে পারে। শেয়ার অধিহারের হিসাবে সমন্বয় থাকতে পারে, অবহার হিসাবে সমন্বয় থাকতে পারে, ব্যাংকের টাকা ফেরত দেওয়ার সমন্বয় থাকতে পারে। আবার আরো কিছু বিষয় আছে, সেটা হচ্ছে ধরো আমরা যে বাজারে শেয়ারগুলি ইস্যু করি, শেয়ার ইস্যু করার মাধ্যমে আমরা দেখি যে কোনো এজেন্সির মাধ্যমে শেয়ারগুলি বাজারে ইস্যু করি, বা দেখেছে। এখন তোমরা এটা এটা জানা প্রয়োজন আছে, সেটা হচ্ছে দেখো বাজারে শেয়ার বিক্রি হয় কিন্তু ব্রোকার হাউসের মাধ্যমে। ঠিক আছে? ব্রোকার শব্দটার বাংলা কিন্তু দালাল। দালাল বলতে শব্দটা আমরা খারাপ শুনি, কিন্তু মজার বিষয় হচ্ছে এই ব্রোকার হাউস কিন্তু, এই দালালির ঘর কিন্তু লিগেল শেয়ার মার্কেটে। ঠিক আছে? এবং এটা নিবন্ধিত। হ্যাঁ, এটা লিগেলিটি আছে, লিগেল এটা। তাহলে এই ব্রোকার হাউসকে মাধ্যমে যখন তুমি বাজারে শেয়ারগুলো বিক্রি করবে তখন এদেরকে একটা ফি দিতে হবে না? এটা তোমার খরচ না?
তো এই খরচের টাকাগুলি দিতে হবে না। এই খরচের টাকা কিন্তু এই ব্যাংক হিসেবে যে তুমি যে টাকা পাইছো এই টাকার সাথে সমন্বয় করতে হবে। তাহলে এখানে এটাকে দস্তুরি খরচ বলে, বা ব্যাংকের মাধ্যমে আমরা অনেক সময় বিক্রি করি ব্যাংক চার্জ, যে ব্যাংকের মাধ্যমে তুমি টাকাটা নিচ্ছ ব্যাংক একটা চার্জ নিতে পারে তোমার থেকে। ব্যাংকে যে ধরো কেউ 10টা শেয়ারের টাকা জমা দিল, কেউ 100 শেয়ারের টাকা জমা দিল, কেউ 1000 শেয়ারের টাকা জমা দিল, কেউ 10,000 শেয়ারের টাকা জমা দিল, কেউ 50টা শেয়ারের টাকা জমা দিল। এই যে খুচরা খুচরা ব্যাংক যে টাকাগুলি তোমার জন্য কালেক্ট করছে, তোমার কোম্পানির এগেনস্টে টাকাগুলি কালেক্ট করছে, ব্যাংকের একটা চার্জ নিতে পারে ব্যাংক। তাহলে ব্যাংকের চার্জটাও তো আমার এই টাকাটা থেকেই দিতে হবে। তাহলে এখানে আমাদের অধিহার, অবহার, তারপর হচ্ছে যে ব্যাংকে টাকা ফেরত দেওয়া, ব্যাংক চার্জের একটা বিষয় থাকে, দস্তুরির একটা খরচ থাকতে পারে। তাহলে এই যাবতীয় সবগুলি বিষয় সমন্বয় করতে হয়, হ্যাঁ, এই টাকাটাকে। এই জন্য আমরা এই টাকাটা প্রথমে একবারে শেয়ার আবেদন হিসাবটাকে ক্রেডিট করি, এখানে ডিরেক্ট শেয়ার মূলধনটা আনি না। এরপরে যাবতীয় বিষয়গুলি যা যা সমন্বয় করার দরকার এর পরবর্তী আবেদনটাতে আমরা সমন্বয় করি। বিষয় হচ্ছে এটা। আমরা আস্তে 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 আমরা প্রো লেভেলে যাব। এখন আমরা এই বিষয়টা কত ভেরি সিম্পল বিষয়টা আমরা একটু বুঝার চেষ্টা করি। সেটা হচ্ছে আমরা ব্যাংকের মাধ্যমে টাকা পাইছি, শেয়ার আবেদনের মাধ্যমে শেয়ার আবেদন করছে তারা, ব্যাংকে টাকা জমা দিয়ে সেটার জন্য আবেদনটা দিলাম, ব্যাংক হিসাব ডেবিট অ্যান্ড শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। দেন আমরা টাকাটাকে মূলধনে স্থানান্তর করলাম, এই শেয়ার আবেদন হিসাবটাকে আমরা ডেবিট করে, এখানে ক্রেডিট ছিল এটাকে ডেবিট করে দিচ্ছি অ্যান্ড শেয়ার মূলধন হিসাবে টাকাটা ক্রেডিট করে ফেলছি। দ্যাটস ইট। এখন আমি আরেকটা কথা বলছিলাম যে এখানে খতিয়ান হতে পারে। আচ্ছা, একটা জিনিস, তোমরা সবাই খতিয়ান পারো, কেউ খতিয়ান পারো না এরকম কেউ আমার মনে হয় না যে এখন এখানে থাকার কথা। হ্যাঁ, যারা অন্যান্য গ্রুপ থেকে ইন্টারমিডিয়েটে কমার্সে আসছো তাদের ক্ষেত্রে খতিয়ানের একটা ফ্যাক্ট থাকতে পারে। তো এখানে খতিয়ানের ধরো ব্যাংক হিসাবের আমি খতিয়ান, সাধারণত আমাদের কি চাই, ব্যাংক হিসাবের খতিয়ানটাই চাই। তো ব্যাংক হিসাবে যদি আমি এখানে খতিয়ানটা করিও তাহলে ব্যাংক হিসাবের খতিয়ানটা কি হবে? হুম, তাহলে ধরো আমি ব্যাংক হিসাবের খতিয়ানটা আপাতত একটু দেখাই। হুম, ব্যাংক হিসাব ধরো আমি এখানে খতিয়ানটা করতেছি, ব্যাংক খতিয়ান। হাতের লেখা ভালো না, বুঝে নিতে হবে। আচ্ছা, আমাদের খতিয়ান আমি চলমান জ্যাট ছকে করি, কেমন? আচ্ছা, ধরো আমাদের প্রথমে থাকে কি, তারিখ, তারিখ, তারপর হচ্ছে তারিখ, বিবরণ, তারপর হলো জাবেদা পৃষ্ঠা, তারপর হলো যে ডেবিট টাকা, তারপর হলো যে আমাদের ক্রেডিট টাকা, অ্যান্ড তারপর হলো আমাদের এখানে আরেকটা ছোট্ট করা যে এখানে হলো যে আমাদের ব্যালেন্সটা আসে, অ্যান্ড একটা ঘর হয় ডেবিট অ্যান্ড ক্রেডিট। আমরা নামগুলি লিখি, হ্যাঁ। এটা হলো কি, তারিখ, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এখানে ব্যালেন্স, ডেবিট অ্যান্ড ক্রেডিট। ঘর তোমরা সবাই পারো, তারপর ঘরটা করলাম, যেহেতু আমাদের এখানে ডেটের কোনো বিষয় নেই আমরা এখানে আমরা সিরিয়াল নাম্বার দিয়ে রাখলাম এক। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা জানি যে ব্যাংকে আমাদের যে খতিয়ানে বিপরীত হিসাবটা আছে, একটু খেয়াল রাখো তো। এখানে ব্যাংক হিসাবে বিপরীত হিসাবটা কি, শেয়ার আবেদন হিসাব। তাহলে আমরা এখানে নেবো কি, শেয়ার আবেদন হিসাব, শেয়ার আবেদন হিসাব। কত টাকা? 40 লাখ টাকা। আর এই যে দেখো ডেবিট ব্যালেন্স 40 লাখ টাকা, তাহলে আমাদের এখানে ডেবিট ব্যালেন্স আসলো 40 লাখ টাকা।
আচ্ছা, এটা যাবে কোথায়? ডেবিট ব্যালেন্সের ঘরে। আই মিন ডেবিটের টাকা ডেবিটে বসছে, এবং ব্যালেন্স যেহেতু এখানে প্রথমে ডেবিট, তাহলে আমাদের ব্যালেন্সে ডেবিটের করে বসবে। আর এখানে কোনো হিসাব নাই। যেহেতু হিসাব নাই, আর তো আমরা এখানে আর কিছু করারও নাই, তাহলে আমরা হিসাবটা ক্লোজ করে দিলাম, এখানে আর টানলাম না। এটা হচ্ছে ব্যাংক হিসাব। এখন ধরো ব্যাংকে যদি কোনো ক্রেডিট টাকা থাকতো, ধরো এখানে ধরো সাপোজ ধরো কোনো কারণে 20,000 টাকার একটা খরচ আছে ব্যাংকের মাধ্যমে, ব্যাংক থেকে উঠাই নেওয়া হয়েছে, তাহলে এখানে 20,000 টাকা যদি আসতো, ক্রেডিটে যদি 20,000 টাকা আসতো, তাহলে 40 লাখ টাকা থেকে 20,000 টাকা চলে গেলে আর কত থাকতো আমাদের? 39,80,000 টাকা থাকতো। ব্যালেন্সের করে 39,80,000 টাকা থাকতো। আচ্ছা, এটা আমি বললাম সাপোজ আর কি। তাহলে যেখানে আমাদের যেহেতু আর কোনো এন্ট্রি নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে এইভাবে ধরো, এখন যদি তোমাকে যদি বলে শেয়ার মূলধন হিসাব করার জন্য, তাহলে শেয়ার মূলধন হিসাব নিশ্চয়ই করতে পারবা। তাহলে শেয়ার মূলধন হিসাব এই সেম ঘর আসবে। এটার এগেনস্টে আমাদের শেয়ার আবেদন হিসাব আসছে, তাহলে আমরা এখানে এই ঘরে লিখতাম শেয়ার আবেদন হিসাব। এবং যেহেতু শেয়ার মূলধনটা ক্রেডিটের টাকা আছে, তাহলে আমাদের এখানে ক্রেডিটের করে আসতো, আর ক্রেডিট ব্যালেন্সের ঘরে যেত। আর তোমরা সবাই এই বিষয়টা জানো এবং বুঝো। এবার আসো আমরা আর্থিক অবস্থার বিবরণীতে যাই। আর্থিক অবস্থার বিবরণীতে আমরা বিষয়টা কিভাবে উপস্থাপন করবো, হ্যাঁ? আচ্ছা, এবার আসো আর্থিক অবস্থার বিবরণী। হোয়ার ইজ ইট? আমি আর আর্থিক অবস্থার বিবরণীর ফর্মালি কি কি লিখতে হয় বিষয়গুলি লিখলাম না। আর্থিক অবস্থার বিবরণী। ফর্মালিটিগুলি মেনটেন করলাম না, আমি জাস্ট ঘরটা এঁকে ফেলি। আচ্ছা, তাহলে আমরা এই ঘরটাতে আমরা কি লিখবো? এটাতে লিখবো বিবরণ এন্ড টাকা, টাকা, টাকা এন্ড টাকা। ওকে। আচ্ছা, আসো এইবার আমরা জানি আর্থিক অবস্থার বিবরণীতে প্রথমে থাকে সম্পত্তি, এবং সেকেন্ড স্টেপে থাকে দায় ও মালিকানা সত্ত্ব। কেমন? আচ্ছা, এখন আমাদের এখানে সম্পত্তির সাইডে আমরা একটু জাবেদা থেকে দেখি। আমাদের এখানে ওভারঅল সম্পত্তির সাইডে কি আছে? এই যে ব্যাংক হিসাব ডেবিট, এটা সম্পত্তির সাইড আছে। এটা কোন ধরনের সম্পত্তি? এটা হচ্ছে চলতি সম্পত্তি। কেমন? আর আমাদের এই যে দেখো শেয়ার আবেদন হিসাব ক্রেডিট অ্যান্ড ডেবিট, এটা তো নাই, এটা নাই হয়ে গেছে। আর এই যে এখানে শেয়ার মূলধন হিসাব আছে, এটা কি? এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। ঠিক আছে? তাহলে আমরা এই যে দুইটা আইটেম পাইলাম। এখন তোমরা তো ক্লাসিফাইড ব্যালেন্স শিটটাই পারো, তাইলে সুবিধা হয়। এই তোমার একটা সময় যখন আমরা ম্যাথ করতাম, তখন ফার্স্ট ইয়ারের যেই ব্যালেন্স শিট বা ফার্স্ট ইয়ারের যে ফাইনাল অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লাসিফাইড করতাম না মন মতো এক একটা এক এক জায়গায় বসে, যেমন পারতাম হিসাব মিলিয়ে দিতে পারলো হতো। কিন্তু সেকেন্ড ইয়ারটা মাস্ট বি ক্লাসিফাইড করতে হতো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তোমরা এখন সেই ক্লাস 9 থেকেই ক্লাসিফাইড ব্যাপারটা শিখে আসতেছো, ওটা ভালো। আচ্ছা, আমরা এখানে আসো, আমরা এখানে প্রথমে তাহলে আমাদের সম্পত্তি সমূহ এই বিষয়টা লিখি। সম্পত্তি সমূহ। আচ্ছা, তাহলে আমরা এখানে আমাদের চলতি সম্পত্তি আছে, তাহলে আমরা চলতি সম্পত্তিটা লিখি, হ্যাঁ? হেডিংটা তো দিতে হয়, আমরা জানি চলতি সম্পত্তি। চলতি সম্পত্তি হিসাবে আমাদের কাছে কি আছে ভাই? ব্যাংক, হ্যাঁ? ব্যাংক হিসাবে কত লাখ টাকা আছে? উই ক্যান রিমেম্বার ইট, 40 লাখ টাকা, হ্যাঁ? ওকে। আমাদের ওভারঅল দেখো, আমাদের আর কোনো কিন্তু সম্পত্তি নাই। হুম? তাহলে আমরা এখানে লিখতে পারি মোট সম্পত্তি। মোট সম্পত্তি। তো ওভারঅল এইখানে আমাদের আর কোনো নাই কিছু, তাহলে আমরা এখানে ওভারঅল এটা আমরা লিখে দিতে পারি। ওভারঅল আমাদের সম্পত্তি সাইড ক্লোজড। এখানে যেহেতু আমাদের সম্পত্তি সাইড আর কোনো কিছু নাই। এবার আসলে আমাদের দায়ের সাইডে কি আছে? তাহলে এখানে এখানে বলতে হয় যে শেয়ার হোল্ডারদের
সত্ত্ব ও দায়। ওইখানে আমরা কি লিখতাম? মালিকানা সত্ত্ব ও দায়। ওইখানে আমরা একটু একটু কনসেপ্টটা বুঝি। ওইখানে সাধারণত আমরা এক মালিকানা প্রতিষ্ঠানের হিসাব রাখি, এই জন্য আমরা ওইখানে বলতাম যে মালিকানা সত্ত্ব ও দায়। কিন্তু এখানে কিন্তু মালিক হচ্ছে শেয়ার হোল্ডাররা, এই জন্য এখানে বলতে হয় যে শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা এখানে এবার এই শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায় বিষয়টা নিয়ে আসি। হোল্ডারদের সত্ত্ব ও দায়, সত্য ও দায়। আমি আগেই বলছি ভাই আমার হাতের লেখা খুবই বাজে, নাথিং টু ডু। ঠিক আছে, তাহলে আমরা এইখানে কিছু বিষয় বোঝার আছে, এখানে মাস্ট বি কিছু বিষয় বুঝতে হবে। এই পার্টটা একটু মনোযোগ সহকারে খেয়ালও করতে হবে, হ্যাঁ, না করলে একটু ঝামেলা আছে। এই পার্টটা আমাদের বারবার বারবার লাগবে। এখানে কিছু কথা বলবো, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে হবে, হ্যাঁ। আচ্ছা, এখন এখানে একটু বিষয়টা বুঝিও। এখানে দুটা জিনিস, একটা হচ্ছে এই শেয়ার হোল্ডারদের সত্য, আর একটা হচ্ছে দায়। এখন আমাদের অঙ্কে কিন্তু দায়ের কোনো আইটেম নাই, এখানে যে দুইটা আইটেম আসছে অনলি মূলধনটা আছে, এই জন্য আমরা শুধুমাত্র এটা নিয়ে কথা বলি। মূলধনটা লেখার সময় দেখো, এই কোম্পানিটা এই কোম্পানিটা, এই যে আমাদের যে ম্যাটটা ছিল, এই কোম্পানিটা 50,000 শেয়ার নিয়ে নিবন্ধিত হয়েছে। ঠিক আছে, তাইলে এই কোম্পানির নিবন্ধিত মূলধন হচ্ছে 50,000 শেয়ার। আর যদি সেটাকে আমরা টাকায় বলি তাহলে 50 লাখ টাকা। প্রতিটা 100 টাকা করে, 50,000 শেয়ারে 50 লাখ টাকা। তাইলে অনুমোদিত মূলধন বা নিবন্ধিত মূলধন হচ্ছে আমাদের 50 লাখ টাকা। এখন কোম্পানি বাজারে ইস্যু করছে 50,000 শেয়ার, বাজারে সে কিন্তু ইস্যু করছে 50,000 শেয়ার, কিন্তু বাজারে বিলি হয়েছে কত শেয়ার? বাজারে বিলি হয়েছে এবং টাকা আদায় হয়েছে 40,000 শেয়ার। তাহলে এখানে আমরা চারটা কথা বলছি। একটা হচ্ছে নিবন্ধিত মূলধন অথবা অনুমোদিত মূলধন, নাম্বার 2 হচ্ছে ইস্যুকৃত মূলধন, নাম্বার 3 হচ্ছে বিলিকৃত মূলধন, নাম্বার 4 হচ্ছে আদায়কৃত মূলধন। এই চারটা কথা কিন্তু আমাদের মাস্ট বি, যখন আমরা ম্যাথ করব, আমরা ফাইনাল অ্যাকাউন্ট করার সময় এই চারটা কথা উল্লেখ করতে হয়। অ্যান্ড আমরা এই অঙ্ক করার সময় তো, এই অধ্যায়ের এই অঙ্ক করার সময় তো মাস্ট বি এই চারটা কথা উল্লেখ করতে হবে। এই কথাগুলি কি কি? অনুমোদিত মূলধন অথবা নিবন্ধিত মূলধন, ইস্যুকৃত মূলধন, অ্যান্ড বিলিকৃত মূলধন, অ্যান্ড আদায়কৃত মূলধন। ঠিক আছে, এখন আমাদের মজার বিষয় হচ্ছে অনলি আদায়কৃত মূলধনের হিসাবটা আমাদের অঙ্কে আসবে। সাধারণত তোমাদের এই অঙ্কগুলির ক্ষেত্রে বিলিকৃত অ্যান্ড আদায়কৃত মূলধন একই, কারণ আমাদের আগে টাকা পাই, পরে হচ্ছে যে অর্থাৎ আগে টাকা আদায় হয়, পরে শেয়ার বিলি করা হয়। তার মানে আমাদের বিলিকৃত অ্যান্ড আদায়কৃত টাকার পরিমাণটা অলওয়েজ সেম হবে, কিন্তু আমাদের অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন সবসময় সেম নাও হইতে পারে। যেমন এখানে দেখো, এখানে অনুমোদিত মূলধন হচ্ছে 50,000 শেয়ার, ইস্যুকৃত শেয়ার হচ্ছে 50,000 শেয়ার। আবার যদি ধরো তুমি 50,000 শেয়ারে নিবন্ধিত, কিন্তু দেখা গেছে তোমার এখন সব টাকা লাগতেছে না, মূলধন হিসাবে সব টাকা লাগতেছে না, তুমি আপাতত 30,000 শেয়ার বাজারে ইস্যু করে টাকা উঠাইতে চাও, তাহলে তোমার অনুমোদিত মূলধনটা হচ্ছে 50,000 শেয়ার, আর ইস্যুকৃত মূলধনটা হচ্ছে 30,000 শেয়ার। ঠিক আছে, যেমন এই অঙ্কের ক্ষেত্রে অনুমোদিত মূলধন এন্ড ইস্যুকৃত মূলধন দুটো সেম। আবার দেখো, ইস্যু করছে 50,000 শেয়ার, কিন্তু তোমার টাকা আদায় হয়েছে 40,000 শেয়ার এবং বিলিও করছে 40,000 শেয়ার। তাহলে এখানে বিলিকৃত এন্ড আদায়কৃত শেয়ারের টাকা হচ্ছে যে 40,000 শেয়ার। তাহলে আমরা এখানে চারটা জিনিস দেখলাম, একটা হচ্ছে যে অনুমোদিত মূলধন, আরেকটা হচ্ছে ইস্যুকৃত মূলধন, আরেকটা হচ্ছে বিলিকৃত মূলধন, আরেকটা হচ্ছে আদায়কৃত মূলধন। তাহলে বিলিকৃত মূলধন এন্ড আদায়কৃত মূলধনের অ্যামাউন্ট সেম হবে, আর তোমার অনুমোদিত মূলধন অ্যান্ড ইস্যুকৃত মূলধনের অ্যামাউন্ট সবসময় সেম নাও হতে পারে। এখন আরেকটা কথা একটু আগে বলছিলাম, আবার বলি, সেটা হচ্ছে যে আমাদের অঙ্কে আসবে, হিসাবে আসবে অনলি, যেহেতু সবসময় বিলিকৃত অ্যান্ড আদায়কৃত মূলধন সেম হয়, তাহলে আমরা বলতে পারি বিলিকৃত এবং আদায়কৃত মূলধনের অংশটাই আমাদের হিসাবে আসবে, বাকি অনুমোদিত মূলধন অ্যান্ড ইস্যুকৃত মূলধনের টাকা কখনো হিসাবে আসবে না। তাহলে আমরা এই কথাগুলি নিয়ে অনেক কথা বুঝছি। তাহলে এখানে আমরা কয় ধরনের মূলধন পেলাম? চারটা। একটা হচ্ছে অনুমোদিত মূলধন, আরেকটা হচ্ছে ইস্যুকৃত মূলধন, আরেকটা হচ্ছে বিলিখিত মূলধন, আরেকটা হচ্ছে আদায়কৃত মূলধন। আরেকটা কথা বলি, কথাগুলি আবার রিপিট করি, অনুমোদিত মূলধনের টাকা হিসাবে আসবে না, ইস্যুকৃত মূলধনের টাকা হিসাবে আসবে না, হিসাবে আসবে অনলি বিলিকৃত অ্যান্ড আদায়কৃত মূলধনের টাকা। আসো আমরা একটু বিষয়টা একটু দেখি, ঠিক আছে? তাহলে আমরা এই কথাগুলি লিখতে হবে, হ্যাঁ।
তাহলে আমাদের একটা জিনিস খেয়াল রাখো আবার, এখানে আমাদের দেখো অনুমোদিত মূলধনও 50,000, ইস্যু করছে কিন্তু সে 50,000, তাহলে অনুমোদিত আর ইস্যুকৃত যেহেতু সেম, তাহলে আমরা একবারে লিখে ফেলবো। আর যদি সেম না হতো, ধরো তার অনুমোদিত মূলধন 50,000 শেয়ার, কিন্তু সে বাজার ইস্যু করছে 40,000 শেয়ার, তাহলে দুটো যদি আলাদা হতো তাহলে আমরা আলাদা আলাদা লিখতাম। যেহেতু দুটা সেম, তাহলে আমরা দুটো একসাথে লিখে ফেলবো। সরি, অনুমোদিত ও ইস্যুকৃত মূলধন, আচ্ছা, প্রতিটি 100 টাকা করে কত শেয়ার ছিল ওনার? 50,000 শেয়ার। তাহলে কত টাকা? হুম 50 লাখ টাকা, এটা হিসাবে আসবে না, ইটস ক্লোজ। আচ্ছা, দেন হচ্ছে এই যে দেখো, যদি অনুমোদিত মূলধন আর ইস্যুকৃত মূলধন যদি ভিন্ন ভিন্ন হতো, ধরো এই যে অনুমোদিত মূলধন হতো, অনুমোদিত মূলধন 50,000 শেয়ার, তাহলে আমরা লিখতাম প্রতিটি 100 টাকা করে 50,000 শেয়ার, 50 লাখ টাকা লিখে এখানে ক্লোজ। আবার ইস্যুকৃত যদি ধরো 40,000 হতো, তাহলে আমরা এখানে লিখতাম ইস্যুকৃত মূলধন আলাদা লিখতাম, লেখা আবার লিখতাম যে প্রতিটি 100 টাকা করে 40,000 শেয়ার, এখানে 40 লাখ টাকা লেখা ক্লোজ। আর যেহেতু দুইটা সেম অনুমোদিত অ্যান্ড ইস্যুকৃত, যেহেতু দুইটা সেম, আমরা একবারে লিখে ফেললাম। অ্যান্ড এরপরে আসো বিলিকৃত অ্যান্ড আদায়কৃত শেয়ার। বিলিকৃত ও আদায়কৃত মূলধন, আদায়কৃত মূলধন। আচ্ছা, তাহলে এখানে প্রতিটি 100 টাকা করে কত শেয়ারের টাকা পাইছি আমরা? 40,000 শেয়ার। ওকে, তাহলে আমরা এখানে, তাহলে আমাদের হিসাবে আসবে কিন্তু এটাই যে আদায়কৃত, বিলিকৃত and আদায়কৃত, এইটা হিসাবে আসবে। ঠিক আছে, এইটা হিসাবে আসবে। তাহলে কত? 100 টাকা করে 40,000 শেয়ার টাকা আসে কত? 40,000 টাকা, সরি 40 লাখ টাকা। ওকে, তাহলে আমরা, আমাদের যেহেতু দায়ের কোনো আইটেম নাই, তাহলে আমাদের এই যে 40 লাখ টাকা হিসাবে আসলো, তাহলে আমরা এখানে লিখতে পারি যে মোট মোট শেয়ার হোল্ডার শর্ত, শেয়ার হোল্ডার সত্য ও দায়, এই যে 40 লাখ টাকা, and it's closed. এটাকে আমরা ক্লোজ করে দেখি। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু ওভারভিউটা দেখি। তাহলে দেখো, আমাদের এই যে মোট সম্পত্তি 40 লাখ টাকা, এই যে ব্যাংক হিসাবে 40 লাখ টাকা, অ্যান্ড আমাদের এই যে মোট শেয়ার হোল্ডার সত্ত্ব এবং দায়রা 40 লাখ টাকা, এটা এইভাবে আমরা উপস্থাপন করতে হবে। কোথা থেকে আমরা এই সবগুলি পাইলাম? এখান থেকে। তাহলে ওভারঅলি আমি আবার একটু কথা বলি, সেটা হচ্ছে দেখো, এখানে আমাদের এই কোম্পানি 50,000 শেয়ার নিয়ে অনুমোদিত হয়েছে, কোম্পানি বাজারে 50,000 শেয়ার ইস্যু করছে, বাজার থেকে 40,000 শেয়ার আবেদন আসছে, এবং আমরা এই শেয়ারগুলি যথাসময়ে বিলি করছি। এখন আমরা জাবেদা, খতিয়ান, আর্থিক অবস্থার বিবরণীটা করব। তাহলে আমাদের জাবেদাটা কি হবে? আমরা যেহেতু ব্যাংকের মাধ্যমে 40,000 টাকা, 40,000 শেয়ারের টাকা পাইছি, আমরা ওই হিসাবটা দিব। ব্যাংক হিসাব ডেবিট অ্যান্ড শেয়ার আবেদন হিসাবটা ক্রেডিট। শেয়ার আবেদন হিসাব কোথা থেকে আসছে এটা আমি বলছি আগে, হ্যাঁ। এরপরে আসো, আমরা এই ব্যাংকের টাকাটাই, এই যে টাকাটা পাইছি, এটাকে আমরা মূলধনে স্থানান্তর করব। এখানে আমরা এই ব্যাখ্যাটা দিব কি, এই দ্বিতীয় নাম্বার জাবেদার, যে শেয়ার আবেদনের টাকা মূলধনে স্থানান্তর করা হবে। আর এখানে আমাদের এই যে শেয়ার আবেদন হিসাবটা ক্রেডিট ছিল, এটাকে ডেবিট করলাম, এবং সেটাকে শেয়ার মূলধন হিসাবে আমরা ক্রেডিট করে দিলাম, অর্থাৎ শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করলাম। এই পর্যন্ত আমাদের এই জাবেদার কাজ ছিল। এরপরে ধরো এখানে বিভিন্ন ধরনের হিসাব চাইতে পারে, ধরো শেয়ার মূলধন হিসাব চাইতে পারে, শেয়ার অবহার হিসাব চাইতে পারে, শেয়ার উদিয়ার হিসাব চাইতে পারে, ব্যাংক হিসাব চাইতে পারে। এখানে তোমার এই জাবেদাতে যে যে আইটেমগুলি আসছে, ওই আইটেমগুলি আমরা দিয়ে আমরা ব্যাংক হিসাবটা, মানে খতিয়ান হিসাবটা করে দিব। যেমন এখানে আমরা ব্যাংক হিসাবটা করছি, ব্যাংক হিসাবের একটাই আইটেম আছে, এই একটা আইটেম দিয়ে আমরা এখানে ব্যাংক হিসাবের খতিয়ানটা করে দিচ্ছি, হ্যাঁ।
আর এবার আসো আমার আর্থিক অবস্থার বিবরণীতে আমরা কিভাবে উপস্থাপন করবো। আমরা জানি আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের দুইটা সাইড থাকে, একটা হলো সম্পত্তির সাইড আর একটা হলো দায় মালিকানা সত্ত্বের সাইড। আচ্ছা, যেহেতু আমরা এখানে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী করতেছি, তাহলে এখানে আমরা মালিকানা সত্ত্ব না বলে আমরা এখানে বলবো যে শেয়ার হোল্ডার সত্ত্ব। তাহলে আমরা এখানে এবার আসো সম্পত্তি সমূহের সাইডে আমাদের এখানে একটাই আছে ব্যাংক হিসাব, সেটা চলতি সম্পত্তি। চলতি সম্পত্তির হেডিং এ আমরা ব্যাংক হিসাবটা লিখলাম। আমাদের আর কোনো সম্পত্তি নেই, মোট সম্পত্তি লিখে আমরা 40 লাখ টাকা দিয়ে আমরা সেটা ক্লোজ করে দিলাম। এবার শেয়ার হোল্ডার সত্ত্ব দায়ে আসো, সেখানে আমরা এই এতক্ষণ পর্যন্ত কথা বললাম সেটা হচ্ছে শেয়ার হোল্ডার। এখানে আমাদের অনুমোদিত মূলধন থাকে, ইস্যুকৃত মূলধন থাকে, বিলিকৃত অ্যান্ড আদায়কৃত মূলধন থাকে। সবসময় বিলিকৃত আদায়কৃত মূলধনের পার্টটাই আমাদের হিসাবে আসবে, অনুমোদিত মূলধনের হিসাবটা এবং ইস্যুকৃত মূলধন হিসাবটা হিসাবে আসবে না। এখন যদি আমাদের অনুমোদিত, যেমন এই কোম্পানির অনুমোদিত মূলধন হচ্ছে 50,000 শেয়ার, তাহলে অনুমোদিত মূলধন হবে যে প্রতিটি 100 টাকা করে 50,000 শেয়ার, সেটা হিসাবে আসলো। এখন ইস্যুকৃত মূলধন যদি আমরা যত শেয়ার ইস্যু করবো ততটাই হবে ইস্যুকৃত শেয়ার। এই কোম্পানি 50,000 শেয়ার ইস্যু করে দিচ্ছে, তাইলে এই জন্য এইটারও ক্ষেত্রেও কথাটা আসবে প্রতিটি 100 টাকা করে 50,000 শেয়ার। দুটার এই যে অনুমোদিত মূলধন আর ইস্যুকৃত মূলধন দুটার কথা যেহেতু এক, তাহলে আমরা একবারে লিখে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এটা আমাদের হিসাবে আসবে না, এটা ক্লোজ হয়ে যাবে। আমাদের বিলিকৃত আর আদায়কৃত মূলধনটা হিসাবে আসবে, এটা আমরা হিসাবে নিয়ে আসলাম। তাহলে আমাদের এখানে 40 লাখ টাকা আসলো, মোট শেয়ার হোল্ডার সত্ত্ব দায়টা 40 লাখ টাকা হইলো, আর আমাদের মোট সম্পত্তির সাইডে 40 লাখ টাকা। বোথ আর ইকুয়াল। আমাদের এ পর্যন্ত হিসাবটা শেষ। আমাদের মূল জায়গাটা, মূল আন্ডারস্ট্যান্ডিং ম্যাথগুলি কিন্তু ঘুরে ফিরে এই এই অধ্যায় থেকে আমি দেখছি যে বোর্ডে দুটা ম্যাথও আসে এই অধ্যায়টা থেকে। তাইলে এখানে কিন্তু খুব বেশি ঝামেলার কোনো কিছু নাই, শুধু ঝামেলার জায়গাটা হচ্ছে জাবেদা দেওয়া। জাবেদাগুলো ওয়ান কাইন্ড অফ অনেকে কি করে মুখস্থ করে নেয়, আসলে মুখস্থ না, আমরা বুঝে বুঝে করবো, তাইলে আমাদের মুখস্থ করার কোনো কিছু নাই। এই যে ব্যাংক হিসাবের এই জাবেদাটা অলওয়েজ সেমই থাকবে। হ্যাঁ, আর এখানে যা হিসাবের উপর ভিত্তি করে চেঞ্জ হবে। তাইলে এখানে কোন টাকাটা আসবে, কিভাবে আসবে, এটা আমাদের বুঝার ব্যাপার আছে ভাই, সকল কিছু বুঝার ব্যাপার। না বুঝে আমরা একটা স্টেপও দিব না কাইন্ডলি। তুমি যেখানে লাইফ টাইমে হইলো, লাইফের যে কোনো ডিসিশনের ক্ষেত্রে, লাইফের যে কোনো কিছু বুঝার ক্ষেত্রে হইলো, না বুঝে একটা স্টেপ সামনে দিব না। তুমি না বুঝে একটা স্টেপ সামনে দিচ্ছ, এই কথাটার মানে হচ্ছে তোমার এই জিনিসটা হয় বৃথা যাবে, না হয় সর্বোচ্চ সম্ভাবনা আছে তুমি এটা দ্বারা কোনো বিপদে পড়বা, এবং লাভের আশঙ্কা খুবই কম। এই জন্য না বুঝে কোথাও একটা স্টেপ দিবা না, সেটা তোমার পড়ালেখার ক্ষেত্রে হোক, সেটা ম্যাথের ক্ষেত্রে হোক, সেটা জীবনে চলার ক্ষেত্রে হোক। অনেক কথা বললাম, ঠিক আছে। আমরা আমাদের পরবর্তী আরো দুইটা ম্যাথ আছে, আমরা টপাটপ ম্যাথগুলি করে ফেলি, কেমন? ঠিক আছে, এখন আমরা এই ম্যাথটা দেখবো। এই ম্যাথটা একটু আমরা পড়ি। দেখো এখানে কি বলছে, চিত্রা লিমিটেড 12 লাখ টাকা অনুমোদিত মূলধন সহ নিবন্ধিত, যা প্রতিটি 100 টাকা মূল্যের 12,000 শেয়ারে বিভক্ত। দেখো তাহলে ওনার অনুমোদিত মূলধন 12 লাখ টাকা, প্রতিটা শেয়ার 100 টাকা করে, তাহলে 100 টাকা করে প্রতিটা শেয়ার হলে টোটাল এই 12 লাখ টাকা ভাগ করলে 12,000 শেয়ারই পাওয়া যায়। তার মানে ওনার শেয়ার সংখ্যা 12,000, প্রতিটা 100 টাকা করে 12 লাখ টাকা তিনি অনুমোদিত মূলধন। এখন কি বলছে, কোম্পানি 8,000 শেয়ার 10% অবহারে বিক্রির উদ্দেশ্যে বিবরণপত্র প্রচার করে। দেখো এখানে অবহারের কথাটা আসছে। আচ্ছা, আমরা দেখলাম যে কোম্পানি বাজারে ছাড়বে কত শেয়ার, 8,000 শেয়ার। ঠিক আছে, এই যে দেখো ওনার অনুমোদিত মূলধন কিন্তু 12,000, কিন্তু উনি বাজারে ইস্যু করতেছে 8,000। তাহলে অনুমোদিত মূলধনের জায়গায় আমরা লিখবো 12,000 শেয়ারের কথা, আর ইস্যুকৃত মূলধনের জায়গায় লিখবো 8,000 শেয়ারের কথা। 10% অপর, এই কথাটা একটু পরে আসি আমি। 10% অপরে বিক্রির উদ্দেশ্যে বিবরণপত্র প্রচার করে জনসাধারণ 11,500 শেয়ারের জন্য আবেদন করে। তাহলে দেখো ওনারা বাজারে ডিক্লার করছে 8,000 শেয়ার বিক্রি করবে, টোটাল ব্যাংকে টাকা জমা পড়ছে 11,500 শেয়ার। হুম, ইস্যুকৃত শেয়ারগুলি যথাসময়ে বিলি করা হয় এবং অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদেরকে ফেরত দেওয়া হয়। আচ্ছা, এবার আসো এই অবহার কথাটার মানে কি, বা অবহার দিয়ে আমরা কিভাবে কাজ করব। দেখো ওনাদের প্রতিটা শেয়ার কত টাকা করে, 100 টাকা করে। এই 100 টাকা মূল্যের শেয়ার 10% অবহারে বিক্রি করছে, মানে 10% কমে বিক্রি করছে। অবহার মানে কমে বিক্রি করা, ঠিক আছে। আচ্ছা, তাহলে শেয়ারের দাম হচ্ছে তার কত টাকা। আচ্ছা, আমরা একটু ক্যালকুলেশনটা করি, অবহার হিসাব। হুম, অবহারে প্রতি শেয়ারের দাম, অবহার, অবহারের প্রতি শেয়ারের দাম, প্রতি শেয়ারের দাম। আচ্ছা, শেয়ারের মূল্য কত টাকা, 100 টাকা। এখন সে এই
এই 100 টাকার 10% কম দামে বাজারে সেটা বিক্রি করতেছে। 10% অফারে মানে 10% কম দামে। তাহলে এই 100 টাকার 10% যদি আমাদের যদি কম দামে বিক্রি করে 100 ইন্টু 10%, তাইলে 100 মাইনাস, সরি, 100 টাকার 10% হচ্ছে 10 টাকা। তাহলে 100 টাকা থেকে 10 টাকা চলে গেলে 90 টাকা। তার মানে এই যে 10% কমে বাজারে সেটা বিক্রি করছে, 100 টাকা দামের শেয়ার 10% কমে বাজারে বিক্রি করছে, তাহলে ব্যবহারে প্রতিটা শেয়ারের দাম হচ্ছে 90 টাকা। আই হোপ এখন ব্যাপারটা বুঝছো। তার মানে উনি বাজারে শেয়ারটা বিক্রি করছে, প্রতি শেয়ার বিক্রি করছে 90 টাকা করে। শেয়ারের দাম কিন্তু 100 টাকা। শেয়ার উনি 100 টাকা দামে নিবন্ধিত, 100 টাকা করে উনি এই দামে নিবন্ধিত, কিন্তু উনি 10% কমে বিক্রি করা মানে হচ্ছে উনি বাজারে শেয়ারটা বিক্রি করছে 90 টাকা করে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন উনি বাজারে, তাহলে আমরা এখানে জিনিসটা দেখলাম যে উনি বাজারে ছাড়ছে কত শেয়ার, 8,000 শেয়ার। তাহলে প্রতি শেয়ার উনি বাজারে বিক্রি করছে কত টাকা করে, 90 টাকা করে। আচ্ছা, 90 টাকা করে বিক্রির জন্য সে বাজারে বিবরণপত্র প্রচার করছে। প্রচার করার পর এই উনি জনসাধারণ থেকে 11,500 শেয়ারের টাকা পেয়েছে। আবেদন করার মানে কি, একটু আগে আমরা দেখছিলাম আগের মেয়াদে, আবেদন করা মানে কি 11,500 শেয়ারের টাকা ব্যাংকে জমা করছে। তাহলে আমরা এই ম্যাথটা তো আমরা জাবেদা করব, তারপরে আমরা ব্যাংক হিসেবের খতিয়ানটা করব, অ্যান্ড আর্থিক অবস্থার বিবরণীটা করব। ঠিক আছে, তাহলে আমরা জাবেদাটা একটু টপ আপ করে ফেলি। তাহলে জাবেদাটা আমরা দেখি। তাহলে আমাদের ব্যাংকে টাকা জমা হওয়ার মানে হচ্ছে কি, ব্যাংক হিসাব ডেবিটেন্ট, ব্যাংক হিসাব ডেবিটেন্ট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আচ্ছা, তাহলে কত শেয়ারের টাকা পাইছি আমরা, আমরা পাইছি কত শেয়ারের টাকা, 11,500 শেয়ারের টাকা। হ্যাঁ, 11,500 শেয়ারের টাকা পাইছি। কত টাকা করে আমরা শেয়ারটা বাজারে বিক্রি করছিলাম, 10% অফারে বিক্রি করছি। 100 টাকার শেয়ার 10% অফারে বিক্রি করছি মানে 90 টাকা করে বাজারে শেয়ারটা বিক্রি করছি। তার মানে আমরা প্রতি শেয়ারে 90 টাকা করে বাজার থেকে পাইছি। তাহলে 11,500 ইন্টু 90 কত হয়, 5 নং 45-এর 5, হাতে আছে 4, 9 কে 9, 9 4 13, 3 হাতে আছে 1, 9 কে 9, 9, 9 আর 10, 10,35,000 টাকা আমরা বাজার থেকে পাইছি। ওকে, এখন এই যে টাকাটা পাইছি, শেয়ার আবেদনের টাকাটা পাইছি, এই টাকাটাকে আমরা কি করবো এখন, এখানে দেখো এখানে কিন্তু বুঝার আছে, এখানে অনেকগুলি বিষয় বুঝার আছে সেকেন্ড জাবেদাটাতে, একটু খেয়াল করবা, মনোযোগ সহকারে কাইন্ডলি একটু খেয়াল করবা। দেখো, শেয়ার আবেদন হিসাবটাকে আমরা ডেবিট করলাম, যেহেতু এটা আলটিমেটলি হিসাবটা থাকবে না আমাদের, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট। এখন একটু একটু খেয়াল করো, শেয়ার মূলধন হিসাবটা আমরা লিখি, শেয়ার মূলধন হিসাব। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, মূলধন হিসাবটা তো ক্রেডিট হবে। হ্যাঁ, আচ্ছা, কোম্পানি যেই দামে কোম্পানি যেই দামে শেয়ারের যেই দামে নিবন্ধিত মূলধনে, এর চাইতে কম টাকাও যেতে পারবে না, বেশি টাকাও যেতে পারবে না। কোম্পানি যেমন, এই কোম্পানির প্রতিটা শেয়ারের দাম কত টাকা, 100 টাকা, মূলধনে তোমাকে 100 টাকা করেই নিতে হবে, আর কোনো অপশন নাই। মানে তুমি যে বাজার থেকে যে 10 টাকা করে কম নিছো, এটা তুমি কম দেখাইতে পারবা না। বাজারে যে প্রতি শেয়ারে তুমি যে 10 টাকা করে কম নিছো, এটা তুমি দেখাইতে পারবা না। তোমাকে 100 টাকার শেয়ার 100 টাকায় দেখাইতে হবে। আচ্ছা, আমরা বাজারে ইস্যু করছি কত শেয়ার, বাজারে যত শেয়ার ইস্যু করছি তত শেয়ারের টাকাই মূলধনে নিতে হবে। এখন এই জনগণ 11,500 শেয়ার আবেদন করছে, জনগণের বাড়তি কত শেয়ারের তারা আবেদন করছে, 11,500 থেকে 8,000 বাদ দিলে 3,500, 3,500 শেয়ারের টাকা তাদেরকে আমরা ফেরত দিয়ে দিব। আমরা মূলধনে নিব অনলি এই 8,000 শেয়ারের টাকা। তাহলে মূলধনে যাবে কিন্তু আমার এই 8,000 শেয়ারের টাকা, এটা ইম্পর্টেন্ট। মূলধনে আমার, এখানে আমি একটু লিখে দিই, এখানে ছোট্ট করে এটার ভিতরেই লিখি, ভিতরে লেখাটা যদিও উচিত না, তারপর আমি লিখলাম 8,000 ইন্টু 100,
বুঝার সাথে এটা লিখলাম, তাহলে আমাদের এখানে যাচ্ছে কত, 8 লাখ। হ্যাঁ জান, 8 লাখ। আচ্ছা এখানে সরি, এই কথাটা শেয়ার আবেদন হিসাব যে ক্রেডিট করছিলাম, ওয়ার ইজ ইট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হয়েছে এত টাকা, শেয়ার আবেদন হিসাবে আলটিমেটলি এই টাকাটা ডেবিট হয়ে যাবে, 10,35,000। আচ্ছা এখন এই জিনিসটা একটু দেখো। এখন আমরা ব্যাংকে এই যে আমরা 11,000 এই আমরা 8,000 শেয়ারের জন্য বাজারে ইস্যু করছি, 11,500 শেয়ারের আবেদন পেয়েছি, 3,500 শেয়ারের টাকা আমরা ফেরত দিয়ে দিব। ফেরত দিয়ে দিব কথাটার মানে কি, ব্যাংকের মাধ্যমে টাকাটা পাইছি, ব্যাংক হিসাব ডেবিট করছি, ব্যাংক হিসাবে 3,500 শেয়ারের টাকা আমরা ক্রেডিট করে দিব। তার মানে আমাদের ক্রেডিট করে দেওয়া মানে কথাটার মানে কি, ব্যাংক থেকে আমাদের 3,500 শেয়ারের টাকা কমে গেল, যে আমরা 11,500 শেয়ার আবেদন পেয়েছি, 3,500 শেয়ার আবেদনের টাকা আমরা ফেরত দিয়ে দিয়েছি, তার মানে ব্যাংক হিসাব ক্রেডিট করলাম 3,500 শেয়ার। এখন দেখো এই 3,500 শেয়ারের টাকা যে আমরা ক্রেডিট করলাম, কত টাকা করে আমরা ব্যাংকে পাইছিলাম, 90 টাকা করে পাইছিলাম, তাই না? তারা আমাদেরকে ব্যাংকে জমা দেওয়ার সময় কত টাকা করে জমা দিয়েছিল, অবহারে, ওই যে অবহারে বাজারে শেয়ারটা বিক্রি করছিলাম 90 টাকা করে, তাহলে 90 টাকা করে দিছিল, তাহলে আমরা তাদেরকে 90 টাকা করে রিটার্ন করে দিব। ব্যাংক হিসাব ক্রেডিট করলাম 90,000 টাকা, তাহলে এখন এখানে 90,000 টাকা যদি ক্রেডিট করি, তাহলে কত টাকা ক্রেডিট হচ্ছে ভাই, 1 2 3, 3 5 15, 5 নং 45, 45-এর 5 আছে 4, 3 নং 27, 27 কত, 31, 31,500 টাকা আমরা ফেরত দিয়ে দিলাম। এখন এখানে একটু খেয়াল করো তো, এখানে টাকাটা হচ্ছে আমাদের ক্রেডিটের টাকাটা হচ্ছে 8 লাখ আর 3,15,000, তাহলে 11,15,000 টাকা। কিন্তু আমার ডেবিটের টাকাটা কত, 10,35,000, তাহলে ডেবিট দিকে আমাদের শর্ট কত টাকা, তাহলে আমরা এই যে ডেবিট দিকে যে টাকাটা শর্ট, এই শর্টটা কোথা থেকে তৈরি হয়েছে, এটা হচ্ছে ওই যে আমরা প্রতি শেয়ারে কি করছি, 10 টাকা করে কম নিছি, এখানে আমরা লিখছি কত, মূলধনে আমরা 100 টাকা করে লিখছি, কিন্তু আমাদের মূলত টাকা কালেক্ট হয়েছে কত করে, 90 টাকা করে, তাইলে এই 8,000 শেয়ারে কিন্তু আমাদের 10 টাকা করে কম কালেক্ট হয়েছে। এই যে 80,000 টাকা কম কালেক্ট হয়েছে, আচ্ছা আমরা মূলধনে লিখছি 8 লাখ, বাট আমাদের টাকা 80,000 কম আসছে, এই টাকাটাই হচ্ছে আমাদের শেয়ার অবহারের টাকা। তাইলে আমাদের এইখানে যদি আমাদের যদি চাবিদাটাও মিলাইতে হয়, তাইলেও আমাদের এখানে শেয়ার অবহার হিসাবে আমাদের ডেবিট দিকে এই 80,000 টাকার হিসাব টানতে হবে। শেয়ার অবহার হিসাব কত টাকা, 80,000 টাকা। তাহলে আমাদের দেখো, তাহলে এখানে এই যে এই 80,000 টাকা অ্যান্ড 10,35,000 টাকা মিলে আমাদের কিন্তু এই 11,15,000 টাকা হয়। ঠিক আছে, এখানে 11,15,000, এখানে 11,15,000। আমি আবার একটু বিষয়টার ব্যাখ্যা করি, এই জাবেদাটা একটু ব্যাখ্যা করি, এই জাবেদাটা ভেরি ইম্পর্টেন্ট, বুঝার বিষয়। হ্যাঁ, এখানে দেখো আমাদের, আমরা বাজারে ইস্যু করছি 8,000 শেয়ার 90 টাকা করে, 10 টাকা কমে, আর আমাদের কাছে জনগণ শেয়ার আবেদন করছে, মানে আমাদের কাছে টাকা জমা আসছে 11,500 শেয়ার। তাইলে আমরা বাজারে যত শেয়ার ইস্যু করছি ঠিক তত শেয়ারের টাকা আমরা মূলধনে নিব, বাকি শেয়ারের টাকাগুলো আমরা রিটার্ন করে দিব। এই যে দেখো, ইস্যুকৃত শেয়ারগুলি যথাসময়ে বিলি করা হয় এবং অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদেরকে ফেরত দেওয়া হয়। তার মানে আমরা এই যে অতিরিক্ত টাকা পাইছি 3,500 শেয়ারের টাকা, এটা আমরা ফেরত দিয়ে দিব। তাহলে ব্যাংকের মাধ্যমে টাকাটা আসছে, এখন দেখো শেয়ার আবেদন হিসাবটাকে আমরা ক্রেডিট করছিলাম, এখানে শেয়ার আবেদন হিসাবটাকে ডেবিট করছি, এটা ঠিক আছে। আচ্ছা এবার দেখো, আমরা বারবার বলছিলাম যে শেয়ার মূলধন হিসাবে আমরা যেই দামে নিবন্ধিত হয়েছি শেয়ারের ওই দামের টাকাটাই নিতে হবে। 8,000 শেয়ার বাজারে ইস্যু করছি, 8,000 শেয়ারের টাকা আমরা মূলধনে নিব, প্রতি শেয়ার যেহেতু আমাদের 100 টাকা করে নিবন্ধিত, তাহলে 8,000 শেয়ার ইন্টু 100, তাহলে 8 লাখ টাকা আমাদের মূলধনে যাবে। এখন দেখো ব্যাংক হিসাবে আমরা 3,500 শেয়ারের টাকা বেশি পাইছিলাম, ব্যাংকে জনগণ হচ্ছে 90 টাকা করে টাকা জমা দিছে, 90 টাকা করে টাকা জমা দিছিল, এই যে 90 টাকা করে টাকা জমা দিছিল 11,500, তাহলে আমরা 3,500 শেয়ারের টাকা আমরা ফেরত দিচ্ছি, তাহলে 90 টাকা করে আমরা ফেরত দিয়ে দিব, ব্যাংক হিসাব ক্রেডিট হচ্ছে, তাহলে 3,15,000 টাকা ক্রেডিট হয়ে যাচ্ছে।
তাহলে আমরা এখন আরেকটা হিসাব রয়ে গেছে, যেহেতু আমরা মূলধনে নিচ্ছি আমরা 100 টাকা করে, আমরা 10 টাকা করে কম পাইছি, এই যে টাকাটা কম পাইছি সেই টাকাটা আমাদের শেয়ার অবহার হিসাবে আসবে। তাহলে এই শেয়ার অবহার হিসাবটা ডেবিট সাইডে আসবে। আমরা যেভাবে মিলাই না কেন, দেখো এখানে আমাদের ক্রেডিটে আসছে 11,15,000, কিন্তু ডেবিটে আছে 10,35,000। এই যে শেয়ার আবেদন হিসাব ডেবিটের, ক্রেডিট ছিল এটা ডেবিট করছি। এখানে আমাদের 80,000 টাকার শর্ট আছে। 80,000 টাকা আলটিমেটলি এই শর্টটা কোথা থেকে তৈরি হয়েছে? এই যে আমরা 10 টাকা করে এখানে কম নিছিলাম মূলধনে, মূলধনে 100 টাকা করে দেখাইছি, কিন্তু আমরা 10 টাকা করে কম নিছি, 8,000 শেয়ারে 10 টাকা করে কম নিছি, 80,000 টাকা। এই টাকাটা হচ্ছে আমাদের শেয়ার ওভার হিসাবের টাকা। তাহলে এই টাকাটা আমাদের ডেবিট হচ্ছে। তাহলে আমাদের এখানে 10,35,000 সাথে 80,000 যোগ করলে 11,15,000, অ্যান্ড এখানে 8 লাখের সাথে 3,15,000 যোগ করলে 11,15,000। দেন আমাদের ডেবিট সাইড অ্যান্ড ক্রেডিট সাইড উইল বি ইকুয়াল। ঠিক আছে? তাহলে জাবেদাটা কিভাবে হয়েছে? শেয়ার আবেদন হিসাবটা ডেবিট হয়েছে, শেয়ার মূলধন হিসাবটা ক্রেডিট হয়েছে, এটা ক্রেডিট হবে, ব্যাংকের টাকা ফেরত দিয়েছে, এটা ক্রেডিট হয়েছে। আর এখানে এই যে আমরা মূলধনে 10 টাকা করে কম নিয়েছি, এটার জন্য শেয়ার ওভার হিসাব তৈরি হয়েছে। 10 টাকা করে, এই যে 8,000 শেয়ারে 10 টাকা করে কম নিয়েছি, টোটাল এখানে 80,000 টাকা। ঠিক আছে? এভাবে আমরা হিসাব করে করে আমরা জাবেদাটা করবো। ওকে, তাইলে আমাদের এখানে জাবেদার কাজটা শেষ। এখন যদি আমরা খতিয়ানটা করতে চাই, একটু দেখো মুখে মুখে আমরা বলি। ব্যাংক হিসেবে এখানে কত, ডেবিট কত, 10,35,000। এখন এখান থেকে আমরা যদি আমাদের এই যে এখানে ব্যাংক হিসাব ক্রেডিট কত, 3,15,000, তাহলে আমাদের এই যে 10,35,000 থেকে এই 3,15,000 টাকা বাদ দিলে আমাদের কাছে আর কত টাকা থাকে? 8,80,000 টাকা থাকে। তাহলে ব্যাংক হিসাবের আমাদের খতিয়ানের ব্যালেন্সটা হবে 8,80,000 টাকা। এটা আমরা, সরি সরি আমি ভুল বলতেছি। 10,35,000 থেকে 3,15,000 টাকা বাদ দিলে আমাদের আর থাকবে 7,20,000 টাকা। 7,20,000, সরি, হ্যাঁ 7,20,000 টাকা থাকে। তাহলে আমাদের ব্যাংক হিসাবের ব্যালেন্সটা দাঁড়াচ্ছে 7,20,000 টাকা। ঠিক আছে, আমরা এটা একটু মাথায় রাখবো। আমাদের সময় চলে যাচ্ছে, দ্যাটস ওয়াই সময় ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমি আর ব্যাংক হিসাবটা করলাম না। এবার আমরা আর্থিক অবস্থার বিবরণীটাতে চলে যাই। আসলে আমরা একটু আর্থিক অবস্থার বিবরণীটা দেখি। আর্থিক অবস্থার বিবরণী। তোমরা বিবরণীর ভিতরে কি হবে না হবে এগুলো একটা লিখিও, আমি আর ওগুলো লিখলাম না, আমি সরাসরি লেখায় চলে যাই। তাহলে আমাদের এখানে দেখো সম্পত্তির সাইডে আমরা চলতি সম্পত্তিতে আমরা এখানে ব্যাংক হিসাবটা নিয়ে আসি। ব্যাংক হিসাব কত টাকা আমাদের, ব্যালেন্সটা মনে আছে তো নিশ্চয়ই? না, 7,20,000 টাকা না, 7,20,000 টাকা। এখন ওই যে প্রথম দিকে আমরা একটা কথা বলছিলাম, মনে আছে? যে অবহারের টাকা আমাদের একটা মূলধনজনিত ক্ষতি, এটা ওয়ান কাইন্ড অফ ফিকটিসাস অ্যাসেটস হিসাবে আমরা, অর্থাৎ ভুয়া সম্পত্তি হিসাবে এটাকে আমরা সম্পত্তির সাইডে দেখাই, এবং এটা হেডিংটা হয় অসমন্বিত ব্যয়। ঠিক আছে? অসমন্বিত অসমন্বিত ব্যয়, হ্যাঁ, অসমন্বিত ব্যয় হিসাবে আমরা এখানে দেখাবো। অসমন্বিত ব্যয় আমাদের যে শেয়ার অবহার হিসাব, শেয়ার অবহার হিসাব, শেয়ার অবহার হিসাবের টাকাটা কত মনে আছে আমাদের? 8,80,000 টাকা। তাইলে আমরা দেখো আমাদের আর এখানে কোনো হিসাব নাই, কলমটা মনে হয় যে মোটা হয়ে গেল। তাহলে আমাদের দেখো এখানে যেহেতু সম্পত্তির সাইডে আমাদের আর কোনো হিসাব নাই, তাহলে আমরা এখানে লিখতে পারি যে মোট সম্পত্তি, মোট
সম্পত্তি হচ্ছে আমাদের কত, তাহলে এখানে 8 লাখ টাকা। ওকে, তাহলে এটা ক্লোজড। এবার আসো আমরা নেক্সট স্টেপটা একটু দেখাই, আমাদের শেয়ার হোল্ডার শর্ত ও দায়ের পার্টটা। তাহলে আমাদের এখানে শেয়ার হোল্ডার সত্যটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যে অনুমোদিত মূলধন আমাদের অনু দেখো আমাদের এই অঙ্কটাতে কিন্তু অনুমোদিত মূলধন ইস্যুকৃত মূলধন আলাদা। অনুমোদিত মূলধন প্রতিটি 100 টাকা করে, কত শেয়ারে আমাদের এই কোম্পানির শেয়ার সংখ্যা ছিল কত, 12,000 শেয়ার। হ্যাঁ, 12,000 শেয়ার। তাহলে কত টাকা ভাই, 12 লাখ টাকা। ওকে, ইট উইল বি ক্লোজড। অ্যান্ড আমাদের দেখো এখানে ইস্যুকৃত শেয়ার, বিলকৃত শেয়ার অ্যান্ড আদায়কৃত শেয়ার তিনটা সেম না? তাহলে যেহেতু তিনটা সেম, তাহলে আমরা এটা একসাথে লেখা ফেলি। হ্যাঁ, ইস্যুকৃত সেম যতটি আছে সব একসাথে লেখা ফেলবো। ইস্যুকৃত, বিলিকৃত, কারণ সময় বাঁচাইতে হবে, ও আদায়কৃত শেয়ার, আদায়কৃত মূলধন, আদায়কৃত মূলধন। তাহলে কত টাকা আসে প্রতিটা, 100 টাকা করে 8,000 শেয়ার না? হ্যাঁ, 8,000 শেয়ার। এখন এখানে দেখো, তাহলে আদায়কৃত, আমি বলছিলাম যে আদায়কৃত মূলধন, বিলিখিত আর আদায়কৃত মূলধনের পার্টটা চলে আসবে, যেহেতু এখানে ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত একই জন্য আমরা একসাথে লিখে ফেললাম। তাহলে এই টাকা আমাদের হিসাবে আসবে। হ্যাঁ, কত, 8 লাখ। আচ্ছা, sorry। তাহলে এখানে আমরা লিখতে পারি যে মোট মোট শেয়ার হোল্ডার সত্ত্ব ও দায়। ওকে, এটা। তাহলে আমাদের দেখো এখানে আমাদের এই যে মোট সম্পত্তি অ্যান্ড মোট এই যে শেয়ার হোল্ডার দায়টা সেম হয়ে গেল। ঠিক আছে, এর মাধ্যমে আমাদের এই ম্যাথটার এই আপাতত কার্যক্রম শেষ। এবার আসো আমরা আমাদের লাস্ট ম্যাথটা একটু দ্রুত দেখে ফেলি। লাস্ট আরেকটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমরা দেখে ফেলবো। ম্যাথটা তো অনেকগুলি আইটেম, আমরা বুঝি, সমস্যা নাই, ভিডিও বড় হইতে থাকে। হ্যাঁ, আমাদের বুঝার প্রয়োজন। দেখো এখানে কি বলছে, আরসি কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধন 25 লাখ টাকা। তাহলে অনুমোদিত মূলধন 25 লাখ টাকা, প্রতিটা 100 টাকা করে মূল্যের 25,000 শেয়ারে তারা বিভক্ত। তাহলে শেয়ারের সংখ্যা 25,000, প্রতিটা শেয়ার 100 টাকা করে, মোট হচ্ছে যে 25 লাখ টাকা মূলধন। এখন দেখো কোম্পানি চলতি বছর প্রতিটি 110 টাকা দরে 12,000 শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করার সিদ্ধান্ত গ্রহণ করে। দেখো এবার প্রতিটা শেয়ারের দাম 100 টাকা, বাজারে বিক্রি করবে কত টাকা করে, 110 টাকা করে। তাহলে ঘটনা কি, ঘটনা হচ্ছে তারা 10 টাকা অধিহারে বাজারে বিক্রি করতে চায়। তাহলে এখানে আমাদের অঙ্কে অধিহারের হিসাব আছে। ওকে, ঠিক আছে।
তাহলে বাজারে বিক্রি করবে কত শেয়ার? 12,000 শেয়ার বিক্রি করার পরে মূলধন সংগ্রহ করার সিদ্ধান্ত করছে। তাহলে অনুমোদিত মূলধন 25,000 আর আমাদের ইস্যুকৃত মূলধন হচ্ছে 12,000। নিম্নোক্ত লেনদেনগুলি সংঘটিত হয়। নিম্নোক্ত কি কি লেনদেন সংঘটিত হয়? সিলেট মোটরসের নিকট থেকে 6,60,000 টাকা মূল্যের একটি মোটর লরি ধারে ক্রয় করছে। আচ্ছা, ধারে ক্রয় করছে, ভালো কথা। তাহলে মোটর লরি হিসাব ডেবিট, আর কি সিলেট মোটরস হিসাব নাকি? সিলেট মোটরস হিসাবটা ক্রেডিট হবে। এটা তো আমরা এই যাবে তো জানি সবাই। তাহলে সিলেট মোটরস লিখতে পারি, বা আমরা লিখতে পারি যে আমাদের প্রদেয় হিসাব ব্র্যাকেটে সিলেট মোটরস হিসাব ক্রেডিট। ওকে। এখন 6,000 শেয়ার বিলি করে মোটর লরির মূল্য পরিশোধ করছে। হুম, তাহলে 6,000 শেয়ার বিলি করে মোটর লরির মূল্য পরিশোধ করছে। দেখো, 6,000 শেয়ার, 6,000 শেয়ার বাজারে বিক্রি করছে, প্রতিটা শেয়ার কত টাকা করে? 110 টাকা করে। তাহলে 110 টাকা করে 6,000 শেয়ারের দাম কত? 6,60,000 টাকা। এই যে তাদেরকে 6,000 শেয়ার দিতেছে, ভাই টাকা দিতে পারবো না, আপনি একটা কাজ করেন, আমার কোম্পানির 6,000 শেয়ার নিয়ে যান। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে যাবে, এটা কি হয়ে যাবে? তাহলে আমাদের এই যে প্রদেয় হিসাব সিলেট মোটরস হিসাবটাকে ক্রেডিট করছিলাম, ওটা ডেবিট হয়ে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে, তাই না? আচ্ছা, এখানে কিন্তু ঝামেলা আছে। আচ্ছা, ঝামেলা আমরা পরে, আপাতত ঝামেলা পরে ছিল, আমরা আপাতত ব্যাপারগুলি বুঝে যাই। অবশিষ্ট 6,000 শেয়ারের জন্য আবেদন চাওয়া হলে 8,000 শেয়ার আবেদন পেয়েছি। তাহলে দেখো, আমরা অনুমোদন দিচ্ছি কত শেয়ার? ইস্যু করছি বাজারে 12,000 শেয়ার। বাজারের শেয়ারের মধ্যে 12,000 শেয়ারের মধ্যে 6,000 শেয়ার দিয়ে আমরা মোটর লরি কিনছি। আর বাকি যে শেয়ার 6,000 শেয়ার আমাদের হাতে আছে ইস্যুকৃত, ওই শেয়ার যখন আমরা বাজারে বিক্রির জন্য আবেদন করছি, বিজ্ঞপ্তি দিছি, তখন আমরা টোটাল 8,000 শেয়ার আবেদন পেয়েছি। ঠিক আছে? 8,000 শেয়ার আবেদন পেলে আমরা কি করব? আমরা যদি ইস্যু করা শেয়ার আমাদের হাতে 6,000 আছে, 6,000 শেয়ারই বাজারে বিক্রি করতে হবে, বাজারে ছাড়তে হবে, বাকি 2,000 শেয়ারের টাকা আমরা ফেরত দিয়ে দিব। এই যে আবেদনকারীদের মধ্যে 6,000 শেয়ার বন্টন করছি, আর অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হয়েছে। আচ্ছা, এইবার আসো তাহলে আমরা স্টেপ বাই স্টেপ জাবেদাগুলি করি, কেমন? আচ্ছা, এখানে আমরা আমরা দেখলাম যে তারা 12,000 শেয়ার বাজারে ইস্যু করছে, এটা ইম্পর্টেন্ট। প্রতিটা শেয়ারের দাম 100 টাকা, এটা ইম্পর্টেন্ট। মূলধনে কিন্তু 100 টাকা করে যাবে। এই যে 10 টাকা করে বাড়তি নিচ্ছে, এটার জন্য কি হিসাব তৈরি হবে? শেয়ার অধিহার হিসাব তৈরি হবে। এবং এটা আমাদের আর্থিক অবস্থার বিবরণীটির দায় সাইডে সঞ্চিতি ও উদ্ধৃতি হেডিংয়ে শেয়ার অধিহার হিসাবে দেখাইতে হবে। যেমন অবহার হিসাবটা সম্পত্তি সাইডে গেছে, একটু আগে আমরা দেখলাম অসমন্বিত ব্যয় হিসাবে, আর শেয়ার অধিহারের টাকাটা আমাদের দায়ের সাইডে সঞ্চিতি উদ্ধৃতির হেডিংয়ে যাবে। ঠিক আছে, আমরা ম্যাথ করি, ম্যাথ করতে করতে বুঝবো। তাহলে আমরা জাবেদাটা দেখি প্রথমে, কেমন? আচ্ছা, এবার আসো আমরা জাবেদাটা প্রথমে কি দিব? এই যে সিলেট মোটরস থেকে লরিটা কিনছে, তাহলে আমাদের লরিটা আমাদের সম্পত্তি, স্থায়ী সম্পত্তি, তাহলে আমরা জাবেদাটা দিব মোটর লরি হিসাব ডেবিট অ্যান্ড প্রদেয় হিসাব ক্রেডিট, ব্র্যাকেটে সিলেট মোটরসটা আমরা লিখে রাখবো। তাহলে নাম্বার 1 জাবেদা, জাবেদা নাম্বার 1 কি? মোটর লরি হিসাব নাকি? কি কিনছিলাম? মোটর লরি। হ্যাঁ, মোটর লরি হিসাব ডেবিট কত টাকা? আচ্ছা, তারপর হচ্ছে যে প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব কি? ক্রেডিট না? ব্র্যাকেটে কত টাকা? কত টাকা দিয়ে কিনছি? 6,60,000 টাকা দিয়ে। তোমরা সুন্দর করে ঘর করে জাবেদা করবা, ব্যাখ্যা দিবা, কারণ তুমি যখন এগুলা দিবা না, তখন স্যাররা তোমাদের মার্কস কাটার একটা জায়গা পাবে। আমি এখন সময় স্বল্পতার জন্য ব্যাখ্যা টাকা দিলাম না, ঘর করলাম না, এমনি অনেক সময় যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে? অবশ্যই তোমরা এইটা করবা না। আমি জাস্ট বুঝিয়ে যাচ্ছি, দ্যাটস ওয়াই আমি ঘর করলাম না। আচ্ছা, এবার আসো, সিলেট মোটরসের আমরা লরি কিনলাম, এরপরে আমরা কি করছি? 6,000 শেয়ার বিলি করে মোটর লরি পরিশোধ করছি। এখন দেখো বিষয়টা,
তাহলে কাকে আমরা টাকাটা পরিশোধ করছি? প্রদেয় হিসাবকে। এই যে প্রদেয় হিসাবের এই টাকাটা আমরা পরিশোধ করে দিচ্ছি, তাহলে প্রদেয় হিসাবটাকে আমরা এখানে ডেবিট করে ফেলবো। প্রদেয় হিসাব সিলেট মোটরস কি হবে? ডেবিট হবে 1,60,000। এবার আসো আমাদের, আমি বলছিলাম যে শেয়ার মূলধনে, শেয়ার মূলধনে আমরা যেই দামে নিবন্ধিত এই দামের বাইরের কোনো টাকা যাবে না, কমও যাবে না, বেশিও যাবে না। ঠিক আছে, এখন আমাদের শেয়ারের দাম তো হচ্ছে প্রতিটা কত টাকা করে? 100 টাকা করে। তাহলে 6,000 শেয়ার তাদেরকে আমরা দিছি। এখানে এগুলা কখনোই লিখবা না, এখানে আমি শুধু তোমাদের বোঝার স্বার্থে এটা লিখলাম যে আমরা তাদেরকে 6,000 শেয়ার দিছি। এই যে তাদেরকে এই যে 6,000 শেয়ার বিলি করে মোটর লরির মূল্য পরিশোধ করছি। তাহলে তাদেরকে আমরা 6,000 শেয়ার দিছি, তাহলে মূলধনে যাবে এখানে আমাদের 6,000 শেয়ারের টাকা, প্রতিটা 100 টাকা করে যাবে কিন্তু। তাহলে আমাদের মূলধনে যাচ্ছে এখানে 6,00,000 টাকা। তাহলে বাকি যে দেখো এই যে ডেবিটেও হচ্ছে 6,60,000 টাকা, এখানে আসছে ক্রেডিটে 6,00,000 টাকা, তাহলে বাকি টাকাটা আমরা তো শেয়ার, এই যে শেয়ার বাজারে ছাড়ছি কত টাকা করে? 110 টাকা করে। এখন যখন উনিয়নের 6,000 শেয়ার দিছি, তাহলে 6,000 ইন্টু 110 কত? 6,60,000 টাকা। ঠিকঠাক মতো 6,60,000 টাকার মূল্যেরই জিনিস 6,000 শেয়ার দিছি, তাহলে আমাদের বাকি যেই 60,000 টাকা, এই 60,000 টাকাটা কি? এই 60,000 টাকাটা হচ্ছে আমাদের শেয়ার অধিহারের টাকা। শেয়ার অধিহার, ওই যে প্রতি শেয়ার আমরা 10 টাকা করে বেশি নিছি, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। কত টাকা ভাই? এখানেও আমরা একটু লেখা দেখি, 6,000 ইন্টু প্রতি শেয়ারে আমরা 10 টাকা করে অধিহারের টাকা নিছি, বেশি নিছি আর কি। বেশি নেওয়া মানে অধিহার, কথা হইলেও সোজা এটা। তাহলে আমাদের এখানে 6,60,000 অ্যান্ড ডেবিটে 6,60,000 টাকা, আমাদের হিসাবটা মিলে গেল। ঠিক আছে, এখানে আই হোপ আর কারো কোনো কথা থাকার কথা না। আমরা এই যে সিলেট মোটরস থেকে আমরা একটা মোটর কিনছি বাকিতে, লরি কিনছি বাকিতে 6,60,000 টাকার, ওইটা আমরা জাবেদা দিলাম, মোটর লরি হিসাব ডেবিডেন্ড, প্রদেয় হিসাব সিলেট মোটরস ক্রেডিট। এরপরে আমরা ওদেরকে 6,000 শেয়ার দিছি। এখন যখন 6,000 শেয়ার শেয়ার দিছি, শেয়ার দিয়ে টাকা পরিশোধ করছি, তাহলে প্রদেয় হিসাব ক্রেডিট ছিল, এটা ডেবিট হয়ে যাবে 6,60,000 টাকা, তাদের টাকা পরিশোধ। এখন আমরা যখন হিসাবটা রাখবো, হিসাবটা স্পেসিফিকলি রাখতে হবে। এখন আমাদের মূলধনে যাবে, যেহেতু শেয়ারের মাধ্যমে দিচ্ছি, তাহলে মূলধন হিসাব আসবে। তাহলে মূলধনে আমাদের যাবে কত টাকা করে? আমরা যত টাকা করে নিবন্ধিত ওই দামটাই মূলধনে যাবে। আমরা 110 টাকা করে নিলেও 110 টাকা আসবে না, এখানে হিসাবে আসবে 100 টাকা। তাহলে 6,000 শেয়ারের মাধ্যমে দিচ্ছি, তাহলে 6,000 শেয়ার ইন্টু 100, তাহলে 6,00,000 টাকা, এখানে মূলধনে যাচ্ছে 6,00,000 টাকা। আর বাকি 60,000 টাকাটা আমাদের ওই যে 10 টাকা করে বাড়তি নিচ্ছি, সেই 6,000 শেয়ারে 10 টাকা করে 60,000 টাকা, এটা শেয়ার অধিকার হিসাবে যাবে, শেয়ার অধিকার হিসাব ক্রেডিট হলো। আচ্ছা, এরপরে আমাদের এই দুটা এই টাকা পরিশোধের আমাদের যাবে শেষ। এবার আসো, অবশিষ্ট 6,000 শেয়ারের জন্য আবেদন চাওয়ালে 8,000 শেয়ার আবেদন পেয়েছি। 8,000 শেয়ারের আবেদনের কথাটা মানে কি ভাই? আমরা ব্যাংকে 8,000 শেয়ারের টাকা পাইছি, প্রতি শেয়ারের দাম কত টাকা পাইছি? করে পাইছি আমরা 110 টাকা করে। তাহলে 110 টাকা করে 8,000 শেয়ারের টাকা আমরা ব্যাংকে পাইছি। তাহলে ব্যাংকে যেহেতু টাকাটা পাইছি, তাহলে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে ব্যাংকের এই জাবেদাটা দেওয়া। তাহলে আমরা জাবেদাটা দিই। জাবেদাটা হচ্ছে কি? ব্যাংক হিসাব ডেবিট অ্যান্ড শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। কত টাকা পাইছিলাম আমরা? 8,000 শেয়ারের আবেদন পাইছি, প্রতিটা 110 টাকা করে। তাহলে 8 টাকা কত? 88। তাহলে 8,10,000 টাকা পাইছি নাকি? হ্যাঁ, 8,10,000 টাকাই তো পাইছি, রাইট। সরি, 8,80,000 টাকা পাইছি। ঠিক আছে, এখন আমরা ব্যাংকের মাধ্যমে এই যে টাকাটা পাইছি, ঠিক আছে, এই যে ব্যাংকে, এই ব্যাংকের মাধ্যমে 8,000 শেয়ারের টাকাটা পাইছি, এই আমরা এই জাবেদাটা দিলাম। এখন আমরা তো বিলি করতে পারবো কত শেয়ার?
আমরা 6,000 শেয়ার দিয়ে লরি কিনে ফেলছি, আর আমাদের ইস্যুকৃত শেয়ার 12,000, এর মধ্যে 6,000 শেয়ার দিয়ে লরি কিনে ফেলছি, আর বাকি আছে আমাদের হাতে 6,000 শেয়ার। এই 6,000 শেয়ারই আমরা বাজারে বিলি করতে পারবো। তাহলে আমরা যে 8,000 শেয়ারের টাকা পাইছি, তাহলে 2,000 শেয়ারের টাকা, 2,000 শেয়ারের টাকা আমরা তাদেরকে ফেরত দিয়ে দিব। ঠিক আছে? তাইলে আসো আমরা এবার টাকাটাকে আমরা মূলধনে নেই, যাবতীয় সমন্বয় যে এখানে যেই টাকাটা পাইছি 8,000 শেয়ারের টাকা, এখানে দেখো 8,000 শেয়ারের টাকার মধ্যে 2,000 টাকা, 2,000 শেয়ারের টাকা আমরা ফেরত দিয়ে দিতে হবে। এই যে 110 টাকা করে পাইছি, 110 টাকার মধ্যে 100 টাকা যাবে আমাদের মূলধনে, বাকি 10 টাকা করে যে বাড়তি নিচে 8,000 শেয়ারের টাকা, এই টাকাটা যাবে কোথায়? অধিহারে। এই যাবতীয় সমন্বয়গুলির জন্য আমরা এই জাবেদাটা প্রদান করব। তাইলে আমাদের এই যে শেয়ার আবেদন হিসাব, এই যে ক্রেডিট করছিলাম, এটাকে আমরা ডেবিট করে দিব। তাহলে শেয়ার আবেদন হিসাব ডেবিট হচ্ছে কত টাকা? ডেবিট লিখে নিই। এটা। আচ্ছা, এবার আসো আমরা মূলধনের টাকাটা নিই। শেয়ার মূলধন হিসাব। শেয়ার মূলধন হিসাবটা কি হবে? ক্রেডিট হবে। আচ্ছা, ক্রেডিট কত টাকা হবে শেয়ার মূলধন হিসাবে? আমরা এখানে দেখাই দিই। হ্যাঁ, এটা কিন্তু তোমরা এখানে ভুলেও লিখবে না। আচ্ছা, তাহলে 100 টাকা করে 6,000, আমরা 6,000 শেয়ার আমাদের হাতে ছিল, এই 6,000 শেয়ারই আমরা বন্টন করছি, তাই না? এই যে আবেদনকারীদের মধ্যে 6,000 শেয়ার বন্টন করে হলো, আমরা 6,000 শেয়ার আবেদন করেছি, 8,000 শেয়ারের টাকা পাইছি। 8,000 শেয়ারের টাকা পেলে তো আমরা 8,000 শেয়ারের টাকা আমরা আমাদের মূলধনে নিব না, 6,000 শেয়ার আছে, 6,000 শেয়ারের টাকা মূলধনে নিব। তাহলে আর প্রতি শেয়ারে 100 টাকা, 110 টাকা করে নিলেও আমরা আমাদের মূলধনে ওই যে দামে নিবন্ধিত ওই টাকাটাই নিতে হবে, এর বাইরে নেওয়া যাবে না। তাহলে আমাদের, তাহলে এখানে কত টাকা, লাখ টাকা যাচ্ছে আমাদের মূলধনে, যাচ্ছে আমাদের এখানে 6,00,000 টাকা। ওকে, 6,00,000 টাকা নিলাম। এবার আসো আমরা ব্যাংক হিসাবটা, আমাদের ব্যাংক হিসাবের টাকাটা আমরা রিটার্ন করে দিই। কত টাকা আমরা বাড়তি পেয়েছিলাম ব্যাংক হিসাবে, একটু বলো তো। আচ্ছা, 2,000 শেয়ারের টাকা আমরা বাড়তি পেয়েছিলাম, প্রতিটা 110 টাকা করে। তাহলে কত টাকা? Tell me why. 11 × 22, 2,20,000 টাকা। হুম, এবার আসো আমাদের শেয়ার অবহার হিসাব, ওই যে শেয়ার অধিহার হিসাব, শেয়ার অধিহার হিসাব, শেয়ার অধিহার হিসাব, এটাতে আমাদের ক্রেডিট হবে কত টাকা? আচ্ছা, আমরা এখান দিয়ে লিখি। প্রতি শেয়ারে আমরা 10 টাকা করে নিয়েছিলাম, 6,000 শেয়ারে, 6,000 শেয়ারে আমরা কত করে বাড়তি নিয়েছিলাম? 10 টাকা করে বাড়তি নিয়েছিলাম। তাহলে কত টাকা বাড়তি নিচ্ছি? 60,000 টাকা বাড়তি নিয়েছি। তাহলে একটু খেয়াল করো, এই 6 লাখে আর এই 60,000-এ কত? 6,60,000, 6,60,000-এর সাথে 2,20,000 যোগ করলে কত? 8,80,000। তাহলে দেখো যে ক্রেডিটের 8,80,000 এন্ড ডেবিটের 8,80,000 মিলে যাচ্ছে। তাইলে আমরা দেখো এখানে এবার একটু হিসাবটা বুঝিও। আমাদের এখানে দেখো আমরা 6,000 শেয়ার বাজারে ছাড়ার বিবরণপত্র প্রচার করলে 8,000 শেয়ারের আমরা আবেদন পেয়েছি। প্রতি শেয়ারে আমরা কত টাকা করে নিছি? প্রতি শেয়ারে নিছি আমরা 110 টাকা করে। হ্যাঁ, তাইলে 110 টাকা করে যখন নিছি, তাহলে আমরা টোটাল টাকা যেটা পাইছি সেটা হচ্ছে যে আমরা 8,80,000 টাকা পাইছি। 8,80,000 টাকা পাইলেও আমরা আমাদের মূলধনে যাবে কত? মূলধনে যাবে 100 টাকা করে, ওই যে যে 6,000 শেয়ার, ওই 6,000 শেয়ারের টাকাই যাবে। তাহলে আমাদের মূলধনে, আমরা আমাদের মূলধনের যে 6,000 শেয়ার 100 টাকা করে, 6,00,000 টাকা গেল। এখন ব্যাংকে আমরা দেখো 2,000 শেয়ারের টাকা বাড়তি পেয়েছিলাম, 2,000 শেয়ারের টাকা আমরা প্রতি শেয়ারে কত টাকা করে নিয়েছিলাম? ব্যাংকে 110 টাকা করে নিয়েছিলাম। তাহলে 2,000 শেয়ারে 110 টাকা করে আমরা নিলে টোটাল 2,20,000 টাকা নিয়েছিলাম। এই টাকাটা আমরা তাদেরকে, যাদের টাকা তাদেরকে দিয়ে দিছি, তার মানে ব্যাংক হিসাব ক্রেডিট হয়ে গেছে 2,20,000 টাকা। এইবার আমরা যে এই যে 6,000 শেয়ারে 110 টাকা করে নিয়েছিলাম, এখন মূলধনে তো নিচ্ছি 100 টাকা করে, তাহলে বাকি 10 টাকা যে বাড়তি নিয়েছিলাম সেটা হলো আমাদের শেয়ার অধিকার হিসাব। তাহলে 6,000 শেয়ারে 10 টাকা করে হলে এই যে 60,000 টাকা। তাহলে দেখো আমাদের এখানে 6,00,000, 2,20,000 আর 60,000 যোগ করলে আমাদের 8,80,000 টাকা হয়ে যায়।
ঠিক আছে। এখন তোমাদেরকে যদি আমি যদি এখানে যদি ব্যাংক হিসাবটা যদি করতে বলি, তাহলে ব্যাংক হিসাবটা কি হবে? দেখো আমাদের এখানে কিন্তু কোনো ব্যাংক হিসাব নেই। ঠিক আছে। এখানে দেখো এখানে যেটা তৈরি হয়েছে সেখানে এখানে মূলধন হিসাব আছে, শেয়ার অধিহার হিসাব আছে, আর এই ফদের হিসাব একবার ক্রেডিট হয়েছে একবার ডেবিট হয়েছে সে নাই। তাহলে এখানে কি আছে? একটা সম্পত্তি আছে, মোটর লরি। এটা স্থায়ী সম্পত্তি আমাদের। মোটর লরিতে এখানে 6,60,000 টাকা আছে, হ্যাঁ? আচ্ছা, তারপরে এখানে আছে দেখো ব্যাংক হিসাবে, ব্যাংক হিসাবে এখানে আছে ডেবিট আছে 8,80,000 টাকা, আবার এখানে ব্যাংক হিসাব ক্রেডিট আছে এখানে 2,20,000 টাকা। তাহলে 8,80,000 টাকা থেকে 2,20,000 টাকা চলে গেলে আর কত থাকে? 6,60,000 টাকা। তাহলে ব্যাংক হিসাবে আমরা ব্যালেন্সটা পেলাম 6,60,000 টাকা। তাহলে আমরা ওভারঅলি আমরা একটু আর্থিক অবস্থার বিবরণীটা একটু তাড়াতাড়ি করে ফেলি, হ্যাঁ? দেখো আমরা সম্পত্তি সমূহ, এখানে আমরা চলতি সম্পত্তিটা দেখাই। চলতি সম্পত্তি ব্যাংক হিসাব। ব্যাংক হিসাবে আমাদের কত আছে? আমরা ব্যালেন্সটা কত দেখছিলাম ব্যাংক হিসাবে? আমরা এখানে আমরা ব্যালেন্সটা আমরা হিসাব করছিলাম তো একটু আগে, 6,60,000 টাকা। তোমরা যাবতীয় এই আর্থিক অবস্থার বিবরণীর এখানে যে হেডিং আছে বিবরণ, টাকা টাকা এগুলা সব লিখবা, হ্যাঁ? আমি লিখলাম না, এগুলা বাদ দেওয়ার কোনো অপশন নাই। তারপর হচ্ছে আমাদের একটা স্থায়ী সম্পত্তি আমাদের তৈরি হয়েছে, ওকে, স্থায়ী সম্পত্তি, ওকে। স্থায়ী সম্পত্তিটা কি ছিল আমাদের? স্থায়ী সম্পত্তিটা ছিল এই জন্য মোটর লরি হিসাব, কত টাকা? 6,60,000 টাকা। মোটর লরি হিসাব, where is it? মোটর লরি, সরি, তাহলে মোটর লরি ছিল 6,60,000। তাহলে আমাদের আর কোনো সম্পত্তি নেই, তাহলে আমরা এখানে লিখতে পারি যে মোট সম্পত্তি। তাহলে কত হইলো? 6,60,000, 6,60,000, তাহলে কত হলো? 13,20,000 না? ওকে, তাহলে আমাদের এখানে এটা ক্লোজড। এবার আসো পরের স্টেপটা। পরের স্টেপটা কি? পরের স্টেপটা হচ্ছে আমাদের এই যে এটাকে একটু টেনে বড় করি, এটা তো টেনে বড় করি, টেনে বড় করি। তাহলে এটা হচ্ছে আমাদের শেয়ার শেয়ার হোল্ডার ও শেয়ার হোল্ডার সত্ত্ব দায়, বুঝতে পারবো না। ওকে, শেয়ার হোল্ডার সত্ত্ব দায় হইলে এখানে দেখো এখানে আমরা আমাদের প্রথমে শেয়ার হোল্ডারের ব্যাপারগুলি লিখবো। সেটা হচ্ছে এখানে যদি দায়ের পার্টটা নেয় প্রথমে দায়ের সাইডটা লিখে তারপরে শেয়ার হোল্ডারগুলি লিখে আমরা এখানে ডিরেক্ট লিখে দিচ্ছি, হ্যাঁ? তাহলে প্রথমে আসবে আমাদের অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন, আচ্ছা এখানে আমাদের অনুমোদিত মূলধনটা হচ্ছে এই যে প্রতিটি 1
টাকা করে কত কত শেয়ার অনুমোদিত হয়েছিল? 25,000 শেয়ার, টোটাল 25 লাখ টাকা। 25,000 শেয়ার, তাহলে 25 লাখ টাকা। তোমাদের নিশ্চয়ই মনে আছে, এটা আমাদের হিসাবে আসিবে না। ওকে, ইট ইজ ক্লোজড। এখন দেখো আমাদের ইস্যুকৃত শেয়ার, বিলিকৃত শেয়ার অ্যান্ড আদায়কৃত শেয়ার সবগুলি 12,000 শেয়ার, তাই না? এই যে 12,000 শেয়ার, 12,000 হোয়ার ইজ ইট, 12,000 শেয়ার ইস্যু করছে, 6,000 শেয়ার দিয়ে লরি কিনছে, আর 6,000 শেয়ার বাজারে বিক্রি করছে। তাহলে আমাদের ইস্যুকৃত, বিলিকৃত অ্যান্ড আদায়কৃত সবগুলোই 12,000 শেয়ার। তাহলে আমরা একবারে লেখা ফেলি। আচ্ছা, আমাদের এখানে প্রতিটি সরি, এখানে তো আমি লিখলাম না। ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত মূলধন, আদায়কৃত মূলধন, ঠিক আছে। প্রতিটি টাকা করে 12,000 শেয়ার। তাহলে প্রতিটা 100 টাকা করে 12,000 শেয়ার দাম কত? 12 লাখ টাকা। 12 লাখ টাকা, ওকে। অ্যান্ড তাহলে আমাদের এখানে শেয়ার হিসাবটা চলে আসলো, হ্যাঁ। আর তারপরে এবার আসো, আমাদের ওই যে শেয়ার অধিহারের টাকাটা দেখাইতে হবে। এটা হচ্ছে সঞ্চিতি ও উদ্ধৃত্ত, সঞ্চিতি ও উদ্ধৃত্ত এই হেডিং এর আন্ডারে আসবে শেয়ার অধিহার হিসাবের টাকাটা, শেয়ার অধিহার। এখন শেয়ার অধিহারের ব্যালেন্সটা কত, আমরা সেটাকে আমাদের মাথায় আছে। এই যে দেখো, এইখানে শেয়ার অধিহারের টাকাটা আছে 60,000 টাকা। এই যখন মোটর লরি বিক্রি করে যখন 6,000 শেয়ার ইস্যু করছিলাম, তখন সেখানে আমাদের 60,000 টাকা গেছে আমাদের শেয়ার অধিহার হিসাবে। একইভাবে যখন আমরা বাজার থেকে যখন 6,000 শেয়ার টাকা কালেক্ট করছি, মূলধন টাকা কালেক্ট করছি, তখন সেখানেও শেয়ার অধিহার হিসাবে আমাদের 60,000 টাকা আছে। তাহলে আমাদের এখানে শেয়ার অধিহারের টাকা ক্রেডিট আছে 60,000, এখানে শেয়ার অধিহারের টাকা ক্রেডিট আসছে 60,000। তাহলে টোটাল আমাদের ক্রেডিট ব্যালেন্স শেয়ার অধিহারের 1,20,000 টাকা। তাহলে এখানে কত? 13,20,000 টাকা। দেখো, আমি কিন্তু এখানে তোমাদেরকে বলতে পারতাম যে এখানে এই শেয়ার অধিহারের এখানে 60,000 আর এখানে 60,000, 1,20,000, হ্যাঁ, 1,20,000 টাকা। আর এটা শেয়ার অধিহারের টাকা, অলওয়েজ তোমার শেয়ার হোল্ডার সত্য ও দায়ের সাইডে আসে, এগুলা বলতে পারতাম। কিন্তু আমার কথা হচ্ছে না, তুমি সময় নাও, স্টেপ বাই স্টেপ বুঝো, ঠিক আছে। শেয়ার, এই যে আমাদের এটার ক্রেডিট ব্যালেন্স, আমরা জানি যে ক্রেডিটের টাকাগুলি হয় আমাদের কি হয়, আয় হয়, অথবা দায় হয়, অথবা মালিকানা সত্ত্ব হয়। ক্রেডিট ব্যালেন্সের টাকাগুলি, ডেবিট ব্যালেন্সের টাকাগুলি হয় সম্পদ হয়, না হয় খরচ হয়। এই হিসাবগুলি, এগুলো হচ্ছে হিসাব বিজ্ঞানের ক্রুশিয়াল ফর্মুলা। এখন এই ফর্মুলাগুলি যদি আমরা না বুঝি, তাহলে আসলে হিসাব বিজ্ঞান তুমি এখন পর্যন্ত বুঝতে পারো না, বা টার্মসই ধরতে পারো না। হিসাব বিজ্ঞান বুঝতে হবে, টার্মসগুলি ধরতে হবে, ঠিক আছে। এর মাধ্যমে আমাদের এই 3টা ম্যাথ শেষ হইলো। আমরা আজকে আর আগাবো না। আমরা পরবর্তী ভিডিওতে আমরা আরও যে সকল পয়েন্টগুলি থেকে গেছে, আরও যে সকল পয়েন্টগুলি আমাদের এই ম্যাথে ইনক্লুড করার প্রয়োজন, ওরকম আমরা 3-4টা ম্যাথ একটা ভিডিওতে আমরা দেখে ফেলবো, যাতে এই আজকের ভিডিওটা এবং আগামী আরেকটা ভিডিওর মাধ্যমে আমাদের পুরোপুরি ওভারঅল ম্যাথটা শেষ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।